শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে জুমে এবং ফেসবুক, সরি, ইউটিউব লাইভে, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি রুসাফা বিনতে সহরওয়ার্দী সবাইকে ওয়েলকাম করছি আমাদের থার্ড গ্রুমিং সেশনে, ডিজিটাল ইকুইটি ফেলোশিপ 2024-এর। আপনারা ইতোমধ্যে জানেন যে আমরা ডিজিটাল ইকুইটি ফেলোশিপের প্রথম দুটো গ্রুমিং সেশন করে ফেলেছি এবং আমরা দুটো গ্রুমিং সেশন করেছি গত উইকে। প্রথমটা ছিল আমাদের গ্রোথ মাইন্ডসেট এন্ড এমপ্লয়াবিলিটি স্কিলস নিয়ে, যেখানে আমরা আসলে প্রফেশনাল ক্যাপাসিটি, প্রফেশনাল এনভায়রনমেন্ট, বিহেভিয়ার, গ্রোথ মাইন্ডসেট এই বিষয়গুলো নিয়ে জেনেছি। এবং আমাদের দ্বিতীয় গ্রুমিং সেশন ছিল সিভি প্রিপারেশন, ইন্টারভিউ, লিঙ্কডইন এই ব্যাপারগুলো নিয়ে, প্রফেশনাল প্রিপারেশন নিয়ে। তো সেগুলো নিয়েও আসলে আমরা অনেক কথা বলেছি এবং আপনাদের প্রচুর প্রশ্ন ছিল। উই থ্যাংক ইউ অল, কারণ আপনাদের অনেক প্রশ্ন করেছেন ইউটিউব থেকে, জুমে, এবং আমাদের মেইল, ফোন কল আমরা অনেক পেয়েছি। অনেক ধরনের প্রশ্ন আপনাদের ছিল এবং আমি আশা করি যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন গ্রুমিং সেশনের মাধ্যমে। আই হোপ ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। এবং সেরকমটাই আমাদের আজকে কিন্তু থার্ড গ্রুমিং সেশনে আমরা চলে আসলাম। এবং আজকের এই গ্রুমিং সেশনটাই কিন্তু আমাদের লাস্ট গ্রুমিং সেশন ডিজিটাল ইকুইটি ফেলোশিপ 2024 এর। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় বললেও আসলে ভুল হবে যদি বলি যে আজকের টাইটেলটা কি আমাদের গ্রুমিং সেশনের। আজকে আমাদের টাইটেল মিট দ্য প্রফেশনালস। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় নিয়েও যদি বলতে চাই, বিষয় হচ্ছে আমাদের সাথে আজকে আছেন বিভিন্ন সেক্টর থেকে এক্সপার্টরা, প্রফেশনালসরা, যাদের কাছ থেকে আমরা আসলে জানতে পারবো ওনাদের ক্যারিয়ার জার্নি নিয়ে, ওনারা কি চ্যালেঞ্জ ফেস করেছেন, ওনাদের কি মোটিভেট করে ক্যারিয়ারে। এবং ওনাদের কাছে আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা করতে পারেন। টোটাল ডিজিটাল ইকুইটি ফেলোশিপ নিয়েও হয়তো আপনাদের কোয়েশ্চেন থাকবে, যেহেতু আপনারা জানেন ইতোমধ্যে যে গ্রুমিং সেশনের পরপরই কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে কুইজ, অনলাইন যে অ্যাসেসমেন্টটা আছে। তো সব প্রশ্নের উত্তরই আমরা আজকে নিব। তবে শুরুতে আমরা যেটা করব আজকে, গ্রুমিং সেশন স্টার্ট করার আগে বাকি সব গ্রুমিং সেশনের মতো আমরা একটু জানতে চাবো যে আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। এবং জানাতে কিন্তু হবে আপনাদেরকে menti.com-এ। আমরা যদি একটু স্ক্রিনে যাই, মেন্টি স্ক্রিনটাতে, যে একটা কিউআর কোড দেওয়া আছে এবং তার সাথে দেওয়া আছে লিংক এবং পাসপোর্ট। তো এই কিউআর কোডটা স্ক্যান করেই আপনারা চলে যেতে পারেন menti.com-এ এবং সেখানে আপনারা জানিয়ে দিতে পারেন যে কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে। আমরা যদি একটু কুইকলি দেখে নিই যে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছে। দেখতে পাচ্ছি সর্বোচ্চ জয়েন করেছে ঢাকা থেকে। ঢাকা থেকে 9900 বেড়ে যাচ্ছে। তারপরে আমাদের সাথে জয়েন করেছে চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে আমাদের সাথে আছে, খুলনা থেকে আছে, রাজশাহী থেকে আছে, রংপুর থেকে, সিলেট থেকে, ময়মনসিংহ থেকে। তবে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে অনেকেই জয়েন করেছেন। অনেকে আমাদেরকে জানাচ্ছেন কমেন্ট সেকশনেও, নোয়াখালী থেকে জয়েন করেছেন, ঢাকা থেকে। আসলে অল ওভার বাংলাদেশেই তো আমাদের এই আমরা ক্যাম্পেইনটা রান করেছি ডিজিটাল ইকুইটি ফেলোশিপ। এবং গত বছরও যখন আমরা স্টার্ট করেছি ডিজিটাল ইকুইটি ফেলোশিপ, ওই সময়ও কিন্তু আমাদের পুরো বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করেছে। এবং আমাদের এখন কারেন্টলি যে ট্রেনিরা আমাদের সাথে কাজ করছেন, ওনাদের 50%ও কিন্তু আসলে ঢাকার বাইরে। তো আমরা কিন্তু জিওগ্রাফিক্যালি যদি আমরা চিন্তা করি, অল ওভার বাংলাদেশ থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবারে আমরা যদি একটু আমাদের মূল আলোচনায় চলে যাই। আপনারা কিন্তু menti.com-এ সবাই একটু কানেক্টেড থাকবেন, কারণ আমাদের কিন্তু প্রতিটা সেশনের পরেই আমরা মাঝখানে মাঝখানে আমরা কিছু কোয়েশ্চেন করব। তো আপনারা প্লিজ menti.com-এ কানেক্টেড থাকবেন। তো যেমনটা বলছিলাম, আজকে আমাদের সাথে আছেন বিশেষ কয়েকজন এক্সপার্ট। ওনারা বিভিন্ন সেক্টরে অনেক বছর ধরে কাজ করছেন এবং আজকে ওনাদের জার্নি নিয়ে শোনার জন্যই, ওনাদের ক্যারিয়ার জার্নি, কিভাবে ওনারা এক্সেল করেছেন ক্যারিয়ারে, এবং কিছু টিপস এন্ড ট্রিক্স, তার সাথে আপনাদের যত প্রশ্ন আছে সবকিছু আলোচনা করার জন্যই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ চারজন প্রফেশনাল। আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, শুরুতে আমাদের সাথে আছেন তানিয়া শারমিন আপা। উনি ডিরেক্টর, ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড, সেভ দ্য চিলড্রেন। এরপর আমাদের সাথে আছেন শামীম আক্তার শামী আপা, অ্যাডভাইজার, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিম।
আমাদের সাথে আছেন ফাতেমা মেহেরুন্নেসা আপা, টেকনিক্যাল স্পেশালিস্ট, অ্যান্টিসিপেটরি অ্যাকশন, হিউম্যানিটেরিয়ান সেক্টর। আমাদের সাথে আছেন নাসিন বুশরা জাহান আপু, লিড বিজনেস অ্যানালিস্ট, টেক হাব বাংলাদেশ, আইসিটি টিম, চিলড্রেন। আমি অলরেডি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনারা প্রশ্ন করে রাখেন, আমরা অবশ্যই প্রশ্ন নিব। আমরা এবার মূল আলোচনায় চলে যাব। আমরা যদি একটু পরের সাইটে যাই, যে আমরা শুরু করব আসলে কথা তানিয়া শারমিন আপুকে দিয়ে। আপু ওয়েলকাম আপনাকে, এবং সবাইকে আসলে ওয়েলকাম আমাদের আজকের এই লাস্ট গ্রুমিং সেশনে। আপনারা যদি একটু জানতে চান যে তানিয়া শারমিন আপাকে নিয়ে, যে তানিয়া শারমিন আপা আমাদের যেরকমটা বললাম যে ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড সেক্টরের ডিরেক্টর হিসেবে কাজ করছেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশে অনেক বছর ধরেই। এবং আপা তার আগে কেয়ার বাংলাদেশে ছিলেন সিনিয়র টিম লিড হিসেবে। তার আগে আপা ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে। আপার মাস্টার্স করেছেন আপু ফুড সিকিউরিটিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। আপার পাবলিকেশনও রয়েছে। আমরা ডাইরেক্টলি এখন আপার কাছে চলে যাব। আপা কেমন আছেন? সবাইকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, শুভ সন্ধ্যা আপু। আপুর কাছে আসলে একটু জানতে চাবো যে আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমি একটু আপনার কাছে এটাই জানতে চাই যে আপু এত বছর ধরে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, অনেকগুলো অর্গানাইজেশনেও ছিলেন। হাউ ডিড ইট স্টার্ট, এবং পুরো জার্নিটা আসলে কেমন ছিল? এখন এসে আসলে কোন পর্যায়ে আসলে কিরকম মনে হচ্ছে যে এখানে আজকে আমাদের সাথে অনেক ফ্রেশার জয়েন করেছে যারা ডিজিটাল ইকুইটি ফেলোশিপে অ্যাপ্লাই করেছে, তাদের উদ্দেশ্যে আসলে আপু কি বলতে চান? থ্যাংক ইউ আপা। আমি যেটা বলতে চাই, ইট ইস রিয়েলি ফিলিং গুড যখন দেখছি যে মোর দেন 200 ফ্রেশার্স আপনারা জয়েন করেছেন আজকের এই সেশনটাতে। আমি শিওর যে গত দুটো সেশনেও আপনারা হয়তো এর মধ্যে অনেকেই জয়েন করেছিলেন। ইট গিভস আস যে একটা ভালো লাগছে, এই জন্য বললাম যে ইট ফিলস যে আমাদের অনেক অনেক ইয়াং প্রফেশনাল যারা আসলে সিনসিয়ারলি চাকরির কথা চিন্তা করছি আমরা, অ্যান্ড উই আর লুক ফরওয়ার্ড ফর হ্যাভিং দোজ স্কোপ, এবং আমরা সেই ডিফারেন্ট স্কোপে কিভাবে আমরা ঢুকতে পারবো সেই চেষ্টাগুলো করছি। খুব স্বাভাবিকভাবে যেহেতু অনেক বছর কাজ করছি, আমরা যখন শুরু করেছিলাম তখন তো আসলে এতটা সুযোগ ছিল না, কমিউনিকেশন ওয়াজ নট দ্যাট মাচ ইজিয়ার অর স্মুদার। এবং আমরা যখন শুরু করেছি তখন আপনাদের মতন ফেসবুক টুইটার এগুলো কিছুই ছিল না, এবং অনেক কম নারী কর্মী ছিল আসলে। ডেভেলপমেন্ট সেক্টর যদি বলি বা যে কোনো সেক্টরে অনেক কম, এখনকার তুলনায় অনেক কম মেয়েরা কাজ করে। তো ওই চ্যালেঞ্জটা নিয়ে তখন শুরু করেছি মোর দেন 20 ইয়ার্স ব্যাক। আমি যেটা বলবো যে যেটা আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যে আম, আমাদের কাজ করার এবং কষ্ট সহ্য করার, নিজেকে তৈরি করার একটা কঠিন মনোভাব থাকাটা খুব জরুরি। আমি শুরু করেছি ঢাকার বাইরে থেকে, একদম খুবই ছোট্ট একটা ডিস্ট্রিক্ট টাউনে আমার কাজ শুরু করা। আমি আমার লাইফটা ঢাকাতেই বড় হয়েছি আমি। তো ওই মোমেন্টে ঢাকার বাইরে যে কাজ করার যে চ্যালেঞ্জটা, সেটা যদি আমি সেদিন না নিতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা, আমি জানি না ভালো হতো কিনা, বাট ডেফিনেটলি এরকম হতো না। তো আমি বিশ্বাস করি যে ওই যে চ্যালেঞ্জটা নিয়ে আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, দ্যাট গিভস মি বিগার মাইলেজ। সো এখন তো ডেফিনেটলি সেম চ্যালেঞ্জ সবার হবে না, বাট চ্যালেঞ্জ নেওয়ার মনোভাবটা থাকতে হবে, নিজেকে গড়ে তোলার ইচ্ছাটা থাকতে হবে, আম, সব ধরনের পরিবেশে মানিয়ে চলার একটা মনোভাব থাকা খুব জরুরি, শেখার ইচ্ছা এবং অন্যকে জানানোর ইচ্ছাটা খুব জরুরি। এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করতে পারি, সেই সাথে টেকনিক্যাল স্কিল তো আছেই, সেটা আমি দ্যাট মাস্ট বি দেয়ার। আপনি যে ফিল্ডে কাজ করেন, সেটা টেক হাব হোক অথবা অন্য কোনো ফিল্ডে, সেই টেকনিক্যাল নলেজ বা নোহাউটা তো লাগবেই। বাট এডিশনাল টু দ্যাট, interpersonal skills very important, that how you are presenting you and how you are building relation with other colleagues, other stakeholders, other members of the sector। এই জিনিসগুলো খুব জরুরি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে মেয়েদের কাজের ক্ষেত্রে।
যেহেতু আমাদেরকে একটু এডিশনাল চ্যালেঞ্জ নিয়েই সামনে এগোতে হয়, তো আমাদের নিজেদেরকে প্রিপারেশনের জায়গাটাও সেই জন্য একটু বাড়তি মনোযোগ দিয়ে আমাদেরকে কাজ করা জরুরি। এবং ওই মনোবলটা থাকাটা খুব জরুরি যে আমরা পারি, আমরা পারবো। আমি থামছি। রুসা পাপা। অনেক ধন্যবাদ আপা। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা হচ্ছে নেক্সট গেস্ট স্পিকারের কাছে চলে যাচ্ছি। আমরা চলে যাব শাম্মী আপার কাছে। শামীম আক্তার শাম্মী আপা। আপা আছেন অ্যাডভাইজার হিসেবে জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন টিমে। আপুর হচ্ছে 12 বছরেরও বেশি অভিজ্ঞতা, এবং আপু অনেকদিন ধরেই এই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন একজন জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট হিসেবে। আপা এর আগে প্ল্যান ইন্টারন্যাশনালে কাজ করেছেন, অক্সফ্যামে কাজ করেছেন, এফসিডিও তে কাজ করেছেন এবং অন্যান্য। এবং আসলে আপার কাছে প্রথমে যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে গত বছর থেকে অনেক কিছুই কিন্তু করছি। ন্যাশনাল উমেন্স ডে যদি আমরা বলি, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, প্রতিটা ইভেন্টে বা প্রতিটা এই যে দিবস, যে গ্লোবাল সেলিব্রেশন গুলো আছে, প্রতিটাতেই আমাদের কোনো না কোনো আমরা ক্যাম্পেইন করেছি। প্রতিটাতেই হচ্ছে আমরা এমন চেষ্টা করেছি যেখানে আমরা গ্যাপটা ব্রিজ করতে পারি, জেন্ডার গ্যাপটা। এবং আমার প্রথম প্রশ্নটা এটা নিয়ে যে এই যে আপু জেন্ডার গ্যাপটা ব্রিজ করার জন্য এই যে যেসব উদ্যোগ আপনি নিচ্ছেন, বা এই যে আমরা প্ল্যান গুলো করছি, এই যে আইসিটি টিমের সাথে কোলাবোরেট করে আমরা ডিজিটাল ইকুইটি ফেলোশিপ নামাচ্ছি, আপু আসলে হাউ ডু ইউ ফিল যে আমরা এই যে আহ, আপনার পজিশন থেকে আপনি অপরচুনিটি গুলো ক্রিয়েট করছেন, হাউ ইট ফিলস, এবং আপনি এটার গুরুত্বটা মানে কেন মনে করছেন আমাদের পার্টিসিপেন্টদের সাথে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ রুসাফ আপা। এবং আজকে এই সন্ধ্যাবেলা আসলে আমাদের যে সকল আপুরা জয়েন করেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং তানিয়া আপার মতো বলতে হয় আপনারা আসলে অনেক সৌভাগ্যবতী এই দিক থেকে যে এইরকম একটা প্রোগ্রামের ভিতরে যাওয়ার সময় আপনারা আসলে সরাসরি কিছু মেন্টরদের সাথে কথা বলতে পারছেন, জানার সুযোগ হচ্ছে, যেখানে আসলে যাদের সাথে কথা হচ্ছে ওনারা আসলে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আসলে আপনাদেরকে সেই জায়গাটায় পরামর্শ দিতে পারছে, কিংবা কথাগুলো শুনতে পারছে, কিংবা শেয়ার করতে পারছে। যদি আমার জায়গা থেকে বলি তাহলে যখন আমি আসলে জব শুরু করেছি আজ থেকে 12-13 বছর আগে, তখন যে আসলে খুব জেন্ডার ফিল্ড নিয়ে কাজ শুরু করেছি তা না, বাট ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ শুরু করেছি। এবং আমার তখন খুব একটা অবাক বিষয় লাগতো আর কি, যে শিক্ষিত সবাই তো পড়াশোনা করছে, গ্রাজুয়েশন করছে, এবং গ্রাজুয়েশন করার পর আমরা এমন কিছু কাজ করব যেটার মাধ্যমে আমাদের একটা পরিচয় হবে, যে আমাদের একটা আলাদা আইডেন্টিটি হবে, আর দুই হচ্ছে সেটার সাথে ডেফিনেটলি আমরা একটা রেমুনারেশন পাবো, যেটা দিয়ে আমাদের জীবিকা ইটা করা হবে। এবং আমার ধারণা ছিল, আমি যেহেতু পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে পড়েছি, তো আমি বের হব, আমি জব করব, জব করার পরে আর আমি কাজ করতে থাকবো, ভালো কাজ করবো, এগিয়ে যাব, সেরকম। কিন্তু ইন রিয়েলিটি একটু ডিফারেন্ট হয়। কিন্তু হ্যাঁ, রিয়েলিটিতে আসার পর আমি আসলে বুঝতে পারলাম যে শুধুমাত্র জব মানে হয় না, পড়াশোনা শেষ হয়ে গেলেই আসলে কেউ জবে ঢুকে যেতে পারে না, কিংবা এমন কাজে আসতে পারে না, ব্যবসা শুরু করতে পারে না। সেটার জন্য আসলে অনেক কাজ করতে হয়, হ্যাঁ, অনেক ধরনের পদক্ষেপ নিতে হয়, অনেক ধরনের স্টেপ নিতে হয়। এবার ঠিক সেই স্টেপ যেমন নিজেকেও নিতে হয়, সেরকম আসলে স্টেপ, সেরকম আসলে সুযোগ সুবিধা, সেরকম আসলে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার একটা দায়িত্ব থাকে কিন্তু সেই সকল অর্গানাইজেশন যারা আসলে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে, কিংবা যারা আসলে দেশের জন্য কাজ করে যাচ্ছে। ইটস নট অনলি ওমেন এম্পাওয়ারমেন্ট, যারা আসলে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সেটা সরকারি সেক্টর হোক, সেটা বেসরকারি হোক, সেটা আমাদের মতো এনজিও হোক, এডুকেশন হোক, ইন এভরি সেক্টর। কারণ যখন আমরা আসলে বের হই যে জব করার জন্য, এবার ধীরে ধীরে যখন আসলে আমরা পরিবার করি, কিংবা আমাদের পরিবারের সাথে যখন এক একটা বিষয় অ্যাড হতে থাকে, তখন দেখা যায় যে যে এই যে কাজগুলো করা, এটা তখন অনেক বেশি ডিফিকাল্ট হতে থাকে। সেই ডিফিকাল্টিস গুলোকে কমানোর যে দায়িত্বটা, সেটা কিন্তু আসলে আসে ইনস্টিটিউশন থেকে, সেটা আসলে আসার কথা হচ্ছে অর্গানাইজেশন থেকে, সেটা আসার কথা হচ্ছে পরিবার থেকে আসার কথা। এইগুলো যেন আসলে সে পরিবার থেকে আসে, হ্যাঁ, এইগুলো যেন আসলে সে ইনস্টিটিউশন গুলো থেকে আসে, শুরু হয়, সেই ধরনের পদক্ষেপ গুলো যেন আসলে অর্গানাইজেশন গুলো নিতে পারে, সরকার যেন নিতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান যেন নিতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আসলে আমরা এখনো
ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অবজার্ভ করি, আমরা 16 ডেজ অফ ওমেন অ্যাক্টিভিজম অবজার্ভ করি, আমরা প্রতিটা সুযোগ নিই যে সুযোগের মাধ্যমে আসলে আমরা এই গ্যাপ গুলোর কথা আসলে বলতে পারি। ঠিক তেমনি একটা সুযোগ হচ্ছে গার্লস ইন আইসিটি ডে, যে আইসিটি ডে তে আসলে আমরা 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 জানি, আমরা আমরা মেয়েরা তো জানি, ডাটাও এই কথা বলে, তথ্য আসলে এই কথা বলে যে এই সেক্টর গুলোতে যত বেশি স্টুডেন্ট আছে তত বেশি কিন্তু আসলে চাকরিজীবী নেই কিংবা আইনমূলক কাজের সাথে জড়িত নেই। কেন নেই সেইটা খুঁজে বের করা, কেন নেই সেটা জানানো, এবং কেন থাকা জরুরি, এবং এই থাকার জন্য প্রতিটা অর্গানাইজেশনকে কি কি করা জরুরি সেইটা প্রচলন করার জন্যই কিন্তু আসলে এ ধরনের উদ্যোগগুলো আমরা নিয়ে থাকি, যেটা আমরা গার্লস ইন আইসিটি ডে উপলক্ষে নিচ্ছি, যেটা আমরা আন্তর্জাতিক কন্যা দিবসের সময় নিই, যেটা আমরা ইন্টারন্যাশনাল মানে 16 ডেজ অফ অ্যাক্টিভিজমের সময় নিই। এবং আমরা এরকম প্রতিটা দিবস, যে দিবসগুলোকে যে দিবসগুলোর আসলে মূল উদ্দেশ্য থাকে যে কিভাবে নারীদেরকে, যারা পিছিয়ে আছে বলবো না, কিন্তু যারা অনেকগুলো বিষয়ের ভিতরে থাকে, যেখান থেকে বের হয়ে আসার জন্য, যেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য তাদের আসলে সহযোগিতা দরকার, সরকার থেকে সহযোগিতা দরকার হচ্ছে, অর্গানাইজেশন থেকে সহযোগিতা দরকার হচ্ছে, আমাদের মতো পিয়ারদের কাছ থেকে, লিডারদের কাছ থেকে, সেই সকল বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার মোটিভেশন আমি নিজে থেকে পাই, নিজের জীবন থেকে পাই। তো সে কারণে এই যে মানে এগুলোই আসলে আমাকে খুব ইন্সপায়ার করে প্রতি মুহূর্তে এমন কিছু করতে, যেখানে আসলে ইয়াং মেয়েরা, তারপরে অ্যাডোলেসেন্টরা, কিশোরীরা তারা কিছু শিখতে, জানতে, বুঝতে আসতে পারবে। সো দ্যাটস রিয়েলি মোটিভেটস মি এই এই জবে, এই ফিল্ডে আসা। হ্যাঁ, আস্তে আস্তে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে, তারপরে যখন আমি হেলথ প্রোগ্রামে ছিলাম, হেলথ প্রোগ্রাম থেকে আসলে এরকম অর্গানাইজেশন লেভেলে যখন অ্যাডভাইজার হয়েছে, সো আমাকে এগিয়ে যাওয়ার পিছনে আসলে এইগুলোই আসলে হেল্প করে, যে আমি যত উপরে পজিশনে যেতে পারবো ততই কিন্তু আমি আসলে মেয়েদের জন্য, কিংবা যারা মেয়েদেরকে সহযোগিতার জন্য এগিয়ে যেতে চায়, তাদের সবার জন্য যেন আমি আসলে আরো অনেক বেশি কাজ করি। থ্যাংক ইউ রিসাল আপা, আমি এখানে থামছি এবং আরো শুনবো আমাদের ইয়েদের কাছে। থ্যাংক ইউ আপা। আপনার কাছে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, তবে তার আগে আমরা একটু মেন্টি কোয়েশ্চেন, আমরা আবার সবাই যদি একটু menti.com-এ চলে যাই, আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা ওখানে একটু আপনাদের উত্তরগুলো নিব। আমরা দেখতে পাচ্ছি, আপনারা সবাই মেন্টি স্লাইডে দেখতে পাচ্ছেন যে হাউ ইম্পর্টেন্ট ইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এখন পর্যন্ত আমি রেসপন্স দেখতে পাচ্ছি, সবাই আসলে অলমোস্ট সবাই দিচ্ছেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ আ মাস্ট। কয়েকজন বলছেন যে নো নো এক্সপেরিয়েন্স ইয়েট। খুবই স্বাভাবিক, কারণ আমাদের এখানে যারা জয়েন করেছেন বেশিরভাগই যেহেতু রিসেন্ট গ্রাজুয়েট। তো আমরা এটা নিয়েও শুনবো আসলে আমাদের গেস্ট স্পিকারদের কাছ থেকে, যে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কতটা ইম্পর্টেন্ট এবং কিভাবে আসলে ওনারা করে যাচ্ছেন। কারণ চাকরিটা তো আর জীবনের বাইরে না, জীবনের মধ্যেই। কয়েকজন এটাও দিয়েছেন যে স্টিল ব্যালেন্সিং স্টুডেন্ট লাইফ। ওকে, তবে সবচেয়ে বেশি কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইজ আ মাস্ট। আমরা এটা নিয়ে অবশ্যই শুনবো। আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, when you hear the term leader, what comes to your mind? লিডার শুনলে আসলে আমাদের প্রথম কোন জিনিসটা বা প্রথম আসলে কোন কথাটা আসলে আমাদের মাথায় আসে? আচ্ছা, বেশিরভাগ দিয়েছেন অপরচুনিটি ফর গ্রোথ, সেটিং ডিরেকশন ফর দ্য টিম, এইটার সংখ্যা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কয়েকজন দিয়েছেন শোয়িং দ্য পাথ, 9 জনের 10 জন 11 জন দিয়েছেন রেসপন্সিবিলিটি, লট অফ দেম। তবে সবচেয়ে বেশি কিন্তু আমরা অ্যান্সার, শুরুতে ছিল অপরচুনিটি ফর গ্রোথ, আর এখন আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি রেসপন্ড করেছেন সেটিং ডিরেকশন ফর দ্য টিম। থ্যাংক ইউ আপনারা সবাই আসলে বাকি দুটো গ্রুমিং সেশনেও অনেক বেশি এঙ্গেজ করেছেন আমাদের সাথে, এবং আজকেও অনেক অ্যাক্টিভলি আপনারা পার্টিসিপেট করছেন। এটা দেখে আসলে আমাদের মানে উই ফিল লাইক উই আর ডুইং সামথিং, এবং আসলে আপনাদের হেল্প হচ্ছে আমাদের গ্রুমিং সেশন গুলো দিয়ে। আমরা পরের আরেকটা প্রশ্ন আছে, আমাদের আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নিব খুব চটজলদি। ডু ইউ উইশ টু বি আ লিডার ইন দ্য ফিউচার? তিনটা অপশন আছে আমাদের, অ্যাবসলিউটলি, অনেকেই সবাই আসলে অ্যাবসলিউটলি দিচ্ছেন।
কয়েকজন দিয়েছেন 5 জন, যে স্টিল থিঙ্কিং। অন্য কোনো অ্যান্সার আসছে কিনা আমরা একটু ওয়েট করব। তবে বেশিরভাগই আমরা দেখছি যে ওনারা ফিউচারে লিড করতে চান, দে ওয়ান্ট টু বি লিডার্স। এবং অনেকে এখনো আসলে একটু চিন্তার মধ্যে আছেন যে লিডার কি হব নাকি ফলোয়ারই থাকবো সারা জীবন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, জুমে অনেকে যুক্ত হয়েছেন, বাট কিছু ক্যাপাসিটি ইস্যুর কারণে বেশিরভাগই আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউটিউবে। তবে আপনারা কিন্তু বহুত প্ল্যাটফর্মে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোয়েশ্চেন। অলরেডি অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এবং একটা জিনিস বলে রাখি যে অনেকের প্রশ্ন পাচ্ছি কুইজ নিয়ে, যে অনলাইন কুইজটা কিভাবে হচ্ছে, কিভাবে দিব, কোথা থেকে জয়েন করব, কখন হবে, কোন সময় হবে, কতক্ষণ সময় থাকবে, কত মার্কস থাকবে, সব বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব আমাদের আজকের গ্রুমিং সেশনের শেষ পর্যায়ে। আমরা কুইজ নিয়ে আলোচনা করব, যেহেতু ওটাই আসলে আমাদের পরের ধাপ। বাট ফর নাও আমরা হচ্ছে আমাদের গেস্ট স্পিকার যারা আছেন ওনাদের থেকে শুনবো, ওনাদের ক্যারিয়ার জার্নি নিয়ে শুনবো, ওনাদেরকে কি মোটিভেট করছে সেটা শুনবো, এবং ওনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, সেটা আপনারা করে রাখতে পারেন। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট গেস্ট স্পিকারের কাছে চলে যাই। আমরা এবার চলে যাব ফাতেমা মেহেরুন্নেসা আপার কাছে। শুরুতে যদিও পরিচয় করেছি, আরেকবার বলে দিই যে আপা কাজ করছেন টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে অ্যান্টিসিপেটরি অ্যাকশন হিউম্যানিটেরিয়ান সেক্টরে। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলতে চাই যে আজকে তো আমাদের গ্রুমিং সেশনটা হবে সকাল থেকেই, আমরা তো অফিসে মিট করেছি, কথা হচ্ছিল এটা নিয়ে। তো তখন আপা আর কি একটু ডাউটে ছিলেন যে আপা জয়েন করতে পারবেন কিনা, কারণ আপনারা সকলেই জানেন যে খুব মারাত্মক একটি সাইক্লোন রিমাল আমাদের হচ্ছে আঘাত হানছে সাউথের দিকে, এবং মহাবিপদ সংকেতও জারি করা হয়েছে। তো যেহেতু এটা একটি এমার্জেন্সি রেসপন্স, এবং আপা কাজ করছেন হিউম্যানিটেরিয়ান সেক্টরে, আপা কিন্তু যে কোনো সময় আপাকে মুভ করতে হতে পারে, আপা ওভাবেই রেডি আছেন। তো আপা ফার্স্টে কনফিউজ ছিল, বাট থ্যাংক ইউ আপা, আপনি জয়েন করেছেন ফাইনালি। এবং আপনার কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শোনার আছে, জানার আছে। যদি একটু আমরা দেখে নিই যে আপার জার্নিটা, যদি আমরা একটু একটা গ্ল্যান্স দেখি, যে আপা মাস্টার্স কমপ্লিট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। স্পেশালাইজেশন ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সায়েন্স, এই বিষয় নিয়ে। মোর দেন 9 ইয়ার্স আপা কাজ করছেন ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সেক্টরে। আপা এর আগে প্ল্যান ইন্টারন্যাশনাল ছিল, ইসলামিক রিলিফে ছিল, ওয়ার্ল্ড ভিশনে কাজ করছেন, এবং এখন কাজ করছেন আপা সেভ দ্য চিলড্রেনে। তো মূলত আপা আসলে অ্যান্টিসিপেটরি অ্যাকশন, ডিজাস্টার রিস্ক রিডাকশন, ক্লাইমেট চেঞ্জ, ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, এই বিষয়গুলো নিয়ে আপা কাজ করেন। তো আপার কাছে আসলে শুরুতেই যে প্রশ্নটা করব, যে আপা এমন একটা সেক্টর যেখানে প্রতিনিয়ত আপনাকে রেডি থাকতে হচ্ছে ফর এন এমার্জেন্সি রেসপন্স, কি মোটিভেট করে আসলে এই কাজটা করার জন্য? এবং অনেক ডাইভার্স গ্রুপের সাথে আপনার কাজ করার সুযোগ হয়েছে যেহেতু এমার্জেন্সি রেসপন্স নিয়ে কাজ করছে। তো সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন যে আপনার কি মনে হয়, যে আমরা যদি একটু ফিমেল কনটেক্সটে চিন্তা করি পুরো বাংলাদেশ নিয়ে, যে কোন কোন ক্ষেত্রে আসলে অ্যাক্সেস এবং অপরচুনিটি প্রয়োজন মেয়েদেরকে লিডার হওয়ার জন্য, বা যদি আমরা বলি ক্যারিয়ার এক্সেল করার জন্য, সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ রুসা পাপা, এবং শুভ সন্ধ্যা সবাইকে। আম, আমি যখন জয়েন করেছিলাম তখন 200-র মতো ছিল আমাদের পার্টিসিপেন্ট, এখন অলমোস্ট 241 দেখতে পাচ্ছি। এবং আমার বিশ্বাস সবাই ইয়ং লিডার, আমাদের ফিউচার জেনারেশন, এবং কনগ্রেচুলেশন সবাইকে। আজকে মূলত যদিও মিট দ্য প্রফেশনাল প্রোগ্রাম, বাট আমার মনে হয় যে আমরা আপনাদের সাথে ইন্টারাকশন করে আমরাও আসলে আরেকটু শানিত হব। যেমনটা বলছিল আমাদের তানিয়া আপা এবং শাম্মী আপা, যে আমাদের সময় আসলে অত রিসোর্স এবং অত টেকনোলজি সবকিছু মিলে সুযোগ সুবিধা একটু কম ছিল। বাট আমার সময় থেকে আমি যে যখন ক্যারিয়ারটা শুরু করেছি তখনও টেকনোলজি কিছুটা আমরা সুবিধা পেয়েছি, কিন্তু আমার জার্নিটা যদি বলি, আমাদের একটা মাইন্ডসেট ছিল যে আমার ফ্যামিলি থেকে বা নিজের মধ্যে, যে আমি হয়তো বা বিসিএস পরীক্ষা দিব এবং বিসিএস পাশ করে কোনো একটা সরকারি চাকরি করব। বাট লাকিলি আমি প্ল্যান ইন্টারন্যাশনালে জয়েন করার সুযোগ পাই, এবং কোনো এক্সপিরিয়েন্স ছিল না ডেভেলপমেন্ট সেক্টরের।
বাট এত নাইসলি আমি একটা এনভায়রনমেন্ট ওখানে পাই এবং একটা নাইস এক্সপিরিয়েন্স গেদার করি, যেখানে আমরা শিশুদেরকে নিয়ে মূলত কাজ করতাম। এবং সেখানে গিয়ে আমার যে ফিলটা হলো সেটা হচ্ছে আমি ডিরেক্টলি পজিটিভ ইম্প্যাক্টটা আমি দেখতে পেয়েছি, এবং শিশুদের সেই জীবন আস্তে আস্তে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় সেই ডেভেলপমেন্টে আমরা কাজ করছি। এবং যখন আমরা দেখি যে ভার্নারেবল কমিউনিটিস এবং তাদের পরিবার খুব বেশি সহযোগিতা না পেয়েও, অল্প সহযোগিতা পেয়েও তারা আসলে তাদের জীবন মান উন্নয়ন করতে পারে, এবং তারা আমাদের কাছে আহ, সেই কৃতজ্ঞতা বোধটা প্রকাশ করে এবং তাদের সেই হাসি, সেটা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। সো আমি তখন বিসিএস পরীক্ষা একবার দিয়ে আর আমি পরীক্ষা দেইনি। সো আমার ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা সেখান থেকে শুরু। তারপর আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনে কাজ করেছি, এবং সেখানে মূলত সবাই শিশুদেরকে নিয়ে কাজ করে। এবং যেটা আসলে আমার যে ভ্যালুস, এমপ্যাথি, প্যাশন অথবা সলিডারিটি সবকিছুর সাথেই অ্যালাইন হয়ে গিয়েছিল। আর সেজন্যই হয়তো ডেভেলপমেন্ট সেক্টরে এত দূর জার্নিটা এসছে। আর রুসা পাপা যেটা বললেন যে হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করার যে চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ আমি ঠিক বলবো না। আমার মনে হয় যে এটা অপরচুনিটি, এবং আমরা যারা আজকে ইয়ং প্রফেশনালরা আছি তাদের জন্য কিছুটা মোটিভেটিং। এই জন্য বলবো যে যখন আমি শুরুর দিকে জয়েন করেছিলাম তখন ম্যানেজমেন্ট অথবা আমার নিজেরও একটা মাইন্ডসেট ছিল যে ইমার্জেন্সি রেসপন্সে কাজ করা মনে হয় মেয়েদের জন্য একটু বাড়তি অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, অথবা আমরা কি আদৌ পারবো কিনা। আমি নিজেও আসলে অতটা কনফিডেন্ট ছিলাম না। কিন্তু আজকে সাইকেল রেমেল হচ্ছে, আপনারা জানেন যে আমাদের আমাদের পুরো টিম রেডি আছে, এবং আমি খুব সুখের সংবাদ দিতে চাই যে সেখানে মোটামুটি আমি বরিশালে ইনশাল্লাহ কালকে আমরা জার্নি করব যদি সিভিয়ারিটি হয়, এবং সেখানে অন্যান্য ফিল্ড টিমের সাথে আমি কোঅর্ডিনেট করব। সো এইটুকু হচ্ছে আসলে মোটিভেশনের জায়গাটা, যে আমরা এখন কিছুটা কনফিডেন্ট যে মেয়েরা শুধুমাত্র যে ডেস্ক জব করবে অথবা ফিল্ডে যেতে চাবে না, বিষয়টা আসলে সেই জায়গাটাতে নেই। আমরা আসলে এখন হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে কাজ করছি, এবং সেই সাপোর্টটুকু দিতে পারার আনন্দটাই সে অন্যরকম। কারণ এটাতে ডিরেক্ট আমরা সেই ক্রাইসিস ম্যানেজমেন্টে কন্ট্রিবিউট করতে যাচ্ছি। আর আপা যেটা বললেন, রুসাপা আপা, যে কি কি ধরনের এক্সারসাইজ আসলে আমাদের আরেকটু প্রয়োজন, সেটা যদি বলি যে অনেক ধরনের সুযোগ সুবিধা এখন আসলে আছে। যেমন ধরেন আজকে এত সুন্দর একটা আয়োজন আমাদের সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে হয়েছে, যেটা মোটামুটি একটা মেন্টরশিপের মতোই প্রোগ্রাম, যেখানে আমাদের প্রফেশনালরা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার সুযোগ পেয়েছি। এই ধরনের অনেক কিছুই আছে, কিন্তু সবার আগে আমি যেটা বলবো যে অ্যাক্সেস গুলোর আগে নিজের মাইন্ডসেটটা আহ পরিবর্তন করতে হবে। যেমনটা তানিয়া শারমিন আপা বলেছিলেন যে তিনি তখন চ্যালেঞ্জ নিয়ে ফিল্ডে চলে গিয়েছিলেন, সেখানে তার ক্যারিয়ারটা গঠন করার জন্য সেটা কাজে লেগেছিল। আমি কিন্তু আসলে যাইনি তখন। আমি যখন প্ল্যানে কাজ করেছিলাম, শুরু করেছিলাম ক্যারিয়ার, আমাকেও প্রপোজ করা হয়েছিল, বাট আমি কিন্তু সেই দুঃসাহসিক অভিযানটা তখন নিতে পারিনি, সেই চ্যালেঞ্জটুকু নিতে পারিনি। মাইট বি এখন হলো হয়তো আমি নিয়ে নিতাম সেই চ্যালেঞ্জটুকু, যেটা হয়তো আমাদের কাজে লাগতো। তো সেটাই বলছিলাম যে নিজেদের মাইন্ডসেটটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, এবং এখন যেহেতু আমাদের ডিজিটাল টেকনোলজির অনেক সুবিধা আছে, আমরা যদি কিছুটা নিজেদের স্কিল গুলো ডেভেলপ করতে পারি, শুধুমাত্র একদিকে না ফোকাস করে, যে বিভিন্ন রকমের স্কিল গুলো যদি আমরা আস্তে আস্তে গ্রো করি, যে মাল্টি ডাইমেনশনাল অথবা একটু নিজেকে ডাইনামিক টিম প্লেয়ার হিসেবে যদি আমরা নিজেদেরকে গড়তে পারি, তাহলে আমার মনে হয় শুধু ডেভেলপমেন্ট সেক্টর কেন, যে কোনো প্রফেশনালে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ এখন দেশে বিদেশে এখন আমাদের রিমোটলি কাজ করার সুযোগ হয়েছে। আমরা শুধুমাত্র দেশের চিন্তা না করে আমরা যদি চিন্তা করি যে আমরা নিজেদেরকে গ্লোবালি এবং রিজিওনালিও কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, আমরা সেদিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আহ, তো আমার মনে হয় এখানে আমি থামি। পরবর্তীতে হয়তো পাপা আমরা আবার ফিরে আসবো যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, আমাদের আরো প্রশ্ন আছে, আমরা আবার ফিরে আসব। তবে তার আগে আমরা আবার একটু যদি menti.com-এ সবাই একটু চলে যাই, আমাদের আরো কিছু প্রশ্ন ওয়েট করছে আপনাদের সবার জন্য। ওকে, আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট আদার ওয়ার্ডস কাম টু ইউর মাইন্ড when you think of the word career?
সো এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনাদের সবার জন্য, কারণ যেহেতু ক্যারিয়ারের স্টার্টিং পয়েন্টেই আছেন আপনারা। সো আমরা আসলে জানতে চাই যে কি মিন করে গ্রোথ, হার্ড ওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্স, সাকসেস, প্যাশন, পার্সোনাল গ্রোথ, রিপ্রেজেন্ট মাই সেলফ। ওকে, সেলফ সাফিসিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, যে স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন যে সবাই কি লিখছে। তো আমরা সবচেয়ে বড় করে উঠছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স। আমার মনে হয় অনেকেই, বেশিরভাগ সবাই আসলে ক্যারিয়ারটাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা প্যাথওয়ে আমরা মনে করে থাকি। আরো অনেক কিছু আসছে, ডিপেন্ডেন্সি, হার্ড ওয়ার্ক। ওকে, আমরা এতক্ষণে 220টা রেসপন্স পেয়ে গিয়েছি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমি পেয়ে গেছি, প্রশ্নগুলো আমরা অবশ্যই নিব। আমরা যদি পরেরটাতে একটু চলে যাই, পরের কোয়েশ্চেনটায়, do you think there is a gender gap in the ICT sector? আমরা দেখলাম যে সবচেয়ে বেশি সবাই কিন্তু দিয়েছে yes there is, কারণ স্ট্যাটিস্টিক্স তো তাই বলে। কয়েকজন দিয়েছেন যে আই ডোন্ট থিঙ্ক সো, ওনারা মনে করছেন না যে কোনো জেন্ডার গ্যাপ আছে। কয়েকজন দিয়েছেন আই এম নট শিওর। তবে মেজরিটি কিন্তু আমাদের ইয়েস দেয়ার ইজ, তারা মনে করছেন যে আইসিটি সেক্টরে জেন্ডার গ্যাপ আছে। আপনাদেরকে যদি একটু একটু হিন্দি বিষয়টা নিয়ে, যে এই যে ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে, এটা কিন্তু একটা গ্লোবাল সেলিব্রেশন, এবং এটা এই কারণেই পালন করা হয় কারণ ওয়ার্ল্ড ওয়াইড জেন্ডার গ্যাপটা অনেক বেশি আইসিটি সেক্টরে, মেয়েদের পার্টিসিপেশন খুবই কম। এবং সেই কারণেই এনকারেজ করার জন্য, জেন্ডার গ্যাপটা কমানোর জন্যই কিন্তু আসলে এই গার্লস ইন আইসিটি ডে, এই বিশেষ দিবসটা পালন করা হয়। এবং সে কারণেই সেভ দ্য চিলড্রেন কিন্তু এই উদ্যোগটা নিয়েছে ডিজিটাল ইকুইটি ফেলোশিপের, যেখানে আমরা শুধু রিসেন্ট ফ্রেশ ফিমেল গ্রাজুয়েটস এর আমরা সুযোগ করে দিচ্ছি। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আইসিটি সেক্টরের বিভিন্ন ডিপার্টমেন্ট, টোটাল 11টা ডিপার্টমেন্টের জন্য আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে বলেছি আপনাদেরকে, আপনারা সবাই অ্যাপ্লাই করেছেন। এবং মোর দ্যান 2300, আমরা টোটাল যদি ধরি 2385 রেসপন্সেস আমরা পেয়েছি। আপনারা অ্যাপ্লাই করেছেন, তার মধ্যে থেকে একটা প্রাইমারি সিলেকশন হয়ে আপনার গ্রুমিং সেশনগুলো অ্যাটেন্ড করতে পারছেন, অনলাইন কুইজ অ্যাটেন্ড করবেন, এবং এরপরে আরো কিছু রাউন্ড অফ সিলেকশন আছে। তা আমরা যদি আমাদের পরবর্তী গেস্ট স্পিকারের কাছে চলে যাই, আমরা যদি একটু চেঞ্জ করে নিই স্ক্রিনটা, আমরা আমাদের লাস্ট গেস্ট স্পিকার আজকে আছেন নাসিন বুশরাত জাহান আপু, লিড বিজনেস অ্যানালিস্ট, টেকআপ বিডি, সেভ দ্য চিলড্রেন। আপা দীর্ঘদিন ধরে একদম কোর আইটি সেক্টরেই কাজ করছেন। তো আমার মনে হয় আমাদের আজকের এই আলোচনার অনেক বড় একটা, আসলে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে আপুর কাছে। আমরা যদি একটু আপুর ক্যারিয়ার জার্নিটা দেখে নিই, যে প্রথমত আপু অনার্স মাস্টার্স দুটোই কমপ্লিট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপু ডিনস অনার অ্যাওয়ার্ডও পেয়েছেন এমবিএ প্রোগ্রামের জন্য, এবং একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড আপু 2016 সালে জিতে নিয়েছেন লিডার্স অফ টুমরো ক্যাটাগরিতে বাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এরপর আপা বেশ কিছু অর্গানাইজেশনের সাথে কাজ করেছেন। আপা হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট অফ ম্যানেজমেন্ট প্রফেশনাল এসিএমপি সার্টিফিকেশন কোর্সটা করেছেন ডিইউ থেকে। এবং আমরা যদি আরেকটু দেখি যে আপা, তারা আমাদের এখানে এসে যে স্টুডেন্ট, আগে আপা এই জেনারেশনে বিজনেস অ্যানালাইসিস এর ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তারও আগে আপা সাউথ টেক লিমিটেডে কাজ করেছেন বিজনেস অ্যানালিস্ট হিসেবে, এবং কারেন্টলি আপা কাজ করছেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে লিড বিজনেস অ্যানালিস্ট হিসেবে। সো ফুললি যদি আমরা দেখি যে আপার পুরো ক্যারিয়ার জার্নিটাই কিন্তু টোটালি আইসিটি সেক্টরেই। তো আপার কাছ থেকে আমাদের অনেক কিছু আজকে জানার আছে। তবে প্রথমেই আসলে জানতে চাবো যেন আমাদের পার্টিসিপেন্টরা রিলেট করতে পারে যে হাউ হাউ ডিড ইট স্টার্ট, কিভাবে ক্যারিয়ারটা স্টার্ট হলো। এবং এই যে আইটি সেক্টর, আমরা তো সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েদের পার্টিসিপেশন আইটিতে অনেক কম। সো ইট মাস্ট বি ভেরি চ্যালেঞ্জিং, বাট কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে আপু, যে কারণে আপনি এতদিন ধরে এই একই সেক্টরে কাজ করে যাচ্ছেন এবং এখন একটা লিডিং পজিশনে চলে এসেছেন? জি নাসিন আপু।
থ্যাংক ইউ রুসাফা। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। আহ কিভাবে এখানে আসা হলো এটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলি, আপনারা অলরেডি দেখেছেন যে রুসাফা দেখাচ্ছিল। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আম, যেটাকে আমরা বলি সিএসসি বা আইটি। তো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটা না, আমি একটা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছি। আমার মেজর ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। তো আমার যদি একটু বলি যে আমি এখানে কিভাবে আসলাম, আমাকে আসলে বেশ আগে যেতে হবে, বিকজ আমার ক্যারিয়ার অলমোস্ট 8 বছর প্লাস চলছে। তো 2016 সালে আমি বলবো যে আমি আমার ক্যারিয়ার আসলে স্টার্ট করেছি। আর কিভাবে আসলে এখানে আসা, একটা জিনিস আমরা বারবার শুনছিলাম যে আইটি সেক্টরে একটা বেশ বড় জেন্ডার গ্যাপ রয়ে গেছে। এবং এই জেন্ডার গ্যাপটা কিন্তু শুধু যে এখন ছিল তা না, এখনই যেহেতু এখনো অলরেডি আছে, তো তখন আসলে আরো বেশি ছিল। আম, পাশাপাশি আরেকটা যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আইটি জবে নন আইটি পার্সনদের ইনক্লুশনটা, সেটা আসলে তখন বলবো যে খুব একটা প্রচলিত ছিল না। তো আমাদের এখানে যেটা ছিল যে আসলে আমাদের অ্যাকাউন্টিং এর সাথে সাথে যেহেতু ইনফরমেশন সিস্টেমস জিনিসটা যুক্ত ছিল, সো আমরা বেসিক কম্পিউটার রিলেটেড যে কোর্সেস গুলো আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে অন্যান্য যা যা আছে সেটা সম্পর্কে আমি বলবো যে বেসিক হাতে খড়ি আমাদের ওখানে হয়ে গিয়েছিল। বাট এটা ছাড়াও আমাদের আসলে বিভিন্ন সময়ে যেটা হতো যে যখন কোনো সুযোগ আসতো, আমি চেষ্টা করতাম যে নতুন নতুন সুযোগগুলোকে আসলে একটু ট্রাই করার। তো এরকম একটা জিনিস ছিল যে আমাদের আসলে এলআইসিটি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদেরকে এক ট্রেনিং দেওয়া হয়েছিল, আইটি স্কিল ডেভেলপমেন্ট এই রিলেটেড। সো ওটাতে আমি আসলে পার্টিসিপেট করি। এবং ওটা শেষে যেটা করা হয়েছিল, আমাদের আসলে সবাইকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে আমরা যদি এখান থেকে সুইটেবল হই এই রিলেটেড ফিল্ডে কাজ করার জন্য। তো ওখান থেকে আমার মনে আছে যে আমার পুরো ব্যাচ থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান হু গট ফুল টাইম জব ইন সাউথটেক লিমিটেড। আমি নিজেও আসলে তখন একদম নতুন নতুন জানছি জিনিসগুলো কি। রিসার্চ এর কাজ, অ্যানালিসিস এর কাজ, এগুলো আমাকে সবসময় খুব মানে মোটিভেট করতো, আমাকে ইন্সপায়ার করতো। সো আমি ওগুলো নিয়ে পড়াশোনা করতাম, বাট পার্টিকুলারলি বিজনেস অ্যানালিসিসটা কি, এখানে কি কি কাজ হয়, আইটিতে এটার আসলে রোলটা কি, ওগুলো নিয়ে আমার তখনও কিন্তু খুব একটা আইডিয়া ছিল না। সো যখন আমাকে আসলে রোলটার জন্য, ইন্টারভিউর জন্য ডাকা হয়, তখনই আসলে ফার্স্ট আমি এটা নিয়ে স্টাডি করা শুরু করি। মানে আমরা সবসময় যেটা করি যে আসলে কিছু না জেনে তো আসলে ইন্টারভিউতে আমরা ওভাবে যাব না, ঠিক না? তো আমাদের তো একটা মিনিমাম লেভেল অফ পড়াশোনা বা স্টাডি আমাদের করে যেতে হবে। তো তখন আসলে দেখলাম যে না, যে জিনিসটা বেশ ইন্টারেস্টিং এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার বেশ ভালো একটা মানে চর্চা আছে। এবং এটার যে আমি যদি বলি যেটা যে ফিউচার, একটা ব্রাইট ফিউচার হোল্ড করে, এবং সামনে এই রোলটা আসলে আরো অনেক অনেক বেশি চাহিদা হবে। তো এরপর আমি দেখলাম যে না, এটা আসলে রিলেটেবল। বাট তখন আমি চিন্তা করছিলাম যে আমার পড়াশোনাটাকে আমি কিভাবে এখানে কাজে লাগাবো, সিন্স আই স্টাডিড ইন অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স রিলেটেড জিনিসপত্র নিয়ে। তো আসলে আমি যখন যাই সাউথ থেকে, দেয়ার এমডি ওয়াজ রিয়েলি গুড পার্সন। উনি আসলে আমার সাথে খুবই ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলে, আমার ইন্টারেস্ট গুলো জানে, আমি কতটুকু পড়াশোনা করেছি সেটাও উনি মানে বেশ মানে পছন্দ করে শুনে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি এগুলো নিয়ে জানলাম। দেন হচ্ছে যেটা হলো যে আমি ওনাকে আসলে আমি বলেছিলাম, আমাকে যখন বলেছিল আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি তখন বলেছিলাম যে আসলে এখানে আমার যে মেইন পড়াশোনাটা সেটা কিভাবে কাজে লাগাবো। তো তখন উনি আসলে ছোট্ট করে এটাই বলেছিল যে ওনাদের যে টুলস গুলো আছে ওটা নিয়ে আমাকে একটু ব্রিফ করলো যে আহ ওনারা ইন্ডাস্ট্রিয়াল টুল বানাতো, এবং ওনাদের অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স রিলেটেড টুল ছিল, যেখানে আসলে আমার যে নলেজটা, আমার যে স্টাডি নলেজটা, সেটা খুব ভালোভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারতাম। তো আমি বলবো যে আমার জন্য আর কি ওটা খুব মানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। আমি জানি ওখানে অনেক চ্যালেঞ্জেস হয়তো থাকবে, রিস্ক থাকবে, একদম নতুন একটা এরিয়া আমার আমার ইয়ে অনুযায়ী, বাট হচ্ছে আমি ওটা একসেপ্ট করে ফেলি। এবং যখন আমি ওখানে যাই, আমার পুরো ডিপার্টমেন্ট থেকে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে হচ্ছে একটা কোর আইটি ফার্মে এরকম একটা আইটি রোল নিয়ে তারপর হচ্ছে জয়েন করছে। তো আমাদের যে যারা প্রফেসর ছিলেন, যারা আসলে আমাদেরকে সিএসসি রিলেটেড জিনিসগুলো নিয়ে হয়তো পড়াতেন, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, তো ওনারা আসলে আমাকে এই জায়গাটাতে খুব হেল্প করেছেন, অ্যাজ এ মেন্টর ওনারা কাজ করেছেন। তো ওখানে ঢোকার পর আমি আস্তে আস্তে করে জানলাম যে আমার আমার পড়াশোনাটাও যেমন কাজে লাগাচ্ছিলাম, আস্তে আস্তে করে আইটি জিনিসগুলো জানলাম, বুঝলাম, সেগুলোকে নিয়ে আসলে প্র্যাকটিস করা শুরু করলাম। দিন দিন যখনই কোনো ট্রেনিং পেতাম সেটা অ্যাটেন্ড করতাম, যখনই কোনো নতুন কিছু পেতাম সেটাতে হচ্ছে আমি ইচ্ছা করে জয়েন করতে যেতাম। সো এভাবে আসলে আমার ক্যারিয়ারের আমি বলবো যে জিনিসটা স্টার্ট হয়। আম, তো
যেটা বলছিলাম যে রুসাফাও বলছিল একটু আগে যে আপু মোটিভেট কি আপনার কি কি মনে হয় কোন জিনিসগুলো মোটিভেট করে, সো এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যে ইউ নিড টু নো ইউর ক্যারিয়ার গোল অর ইউ নিড টু ফিক্স ইউর ক্যারিয়ার প্যাথ। মানে আপনি কি করতে চান কি করতে চান না, আমাকে যখন আপনি যাবেন আপনার সাথে দেখবেন যে আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে আপনি 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান, 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান। তো এই জিনিসগুলো আমি বলবো যে আসলে আপনাকে একটু নিজেই আসলে নিজের জায়গাটাতে একটু শিওর হতে হবে যে আপনি কি করতে চান। যারা আইটি থেকে বা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য আমি বলবো দেখেন আপনাদের হাতে অনেক অপশনস আছে, আপনারা এখানে মোটামুটি প্রায় 11টার মতো বিভিন্ন অপশন পেয়েছেন। আপনি কি এখান থেকে পড়াশোনা করে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চান, অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করতে চান, ইউআই ইউএক্স নিয়ে কাজ করতে চান, নাকি বিজনেস অ্যানালিসিসে কাজ করতে চান? সো আপনার কাছে হিউজ অপশনস আছে, আপনাকে আগে দেখতে হবে যে আপনি আসলে কোন জায়গাটাতে আপনি আপনি আপনার ইন্টারেস্ট আছে, আপনি কোন জায়গাটা আপনার মনে হয় আপনি ভালো করতে পারবেন। ওটা যখন আপনি সিলেক্ট করবেন দেন আমার মনে হয় আপনার আসলে যেহেতু অ্যাজ এ ফ্রেশার আপনার এখানে আসছেন 60 থেকে 70% কাজ আপনার ওখানেই হয়ে যাচ্ছে, আপনার একটা শক্ত একটা মানে বেস ওখানেই হয়ে যাচ্ছে। দেন আপনার আসছে হচ্ছে যে আপনি নিজেকে ওভাবে প্রিপেয়ার করেন। এখন আমাদের জন্য আসলে রিসোর্স কোনো ব্যাপার না, আপনি যখনই চান আপনি আসলে ওখানে যে হচ্ছে আপনার নিজেকে পড়াশোনা করছেন, এডুকেশন নেন, সার্টিফিকেট নেন, ট্রেনিং নেন, দেয়ার আর ইউডেমি, কোর্সেরা, আপনি কাজ করেন, টুলস শিখেন। এরপরে আপনি আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন, এইম ফর দ্য প্র্যাকটিক্যাল নলেজেস। এই যে এখানে যেমন আমরা আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি, এই ধরনের সুযোগগুলো নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। দেখবেন যে আস্তে আস্তে করে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাচ্ছে। বা আপনি যদি যখন একটা জবে জয়েন করছেন, যখন আপনি দেখবেন যে আপনার সামনে প্রজেক্ট আসছে, আপনি নিজে থেকে গিয়ে বলেন যে আমি এই প্রজেক্টটাতে কাজ করতে চাই। তো এইভাবে করে করে আসলে আপনার ক্যারিয়ারটা বিল্ড হবে। আর এর পাশাপাশি আপনারা তো অলরেডি লাস্ট যে সেশনটা আসাদ ভাই যে সেশনটা নিয়েছিল সুন্দর সুন্দর বেশ কিছু প্রফেশনাল টিপস দিল, ফারহানা আপনাদেরকে বললো যে নেটওয়ার্কিংটা কত ইম্পর্টেন্ট, আপনার লিঙ্কডইন এর কথা বললো। এই জিনিসগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি বলবো, এবং এগুলো আসলে আপনাদের মেনটেন করা দরকার। এই তো, ওভার টু ইউ সাফা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমরা অবশ্যই করব। আপু কিন্তু আপুর একটা কথার এক জায়গায় বলেছে যে আসলে ফার্স্ট যেই কোম্পানিতে জব করেছিল নন আইটি ব্যাকগ্রাউন্ড নিয়েও কিন্তু আপু অনেক কমফোর্টেবলি জবটা স্টার্ট করতে পেরেছে, কারণ ওনার এমডি কিন্তু অনেক হেল্পফুল ছিলেন বা ওই সুযোগটা আসলে দিয়েছেন, ওইরকম কমফোর্টেবল একটা স্পেস বা ওই মেন্টাল স্পেসটাও দিয়েছেন। So, আমি একটু জাস্ট এটার সাথে রিলেট করতে চাই যে এই বছরের গার্লস ইন আইসিটি ডে থিমও কিন্তু লিডারশিপ, এবং সেই কারণেই কিন্তু আমরা 4জন লিডারকে আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। এবং একটা প্রশ্ন দেখলাম যে কারণে আসলে এত কথা বলছি, রাবিয়া সাথী একজন আমাদেরকে কোয়েশ্চেন করেছেন। আমি একটু তানিয়া আপার কাছে চলে যাব প্রশ্নটা নিয়ে। উনি প্রশ্ন করেছেন যে মাই কোয়েশ্চেন টু অনারেবল গেস্ট ইজ হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ এন এফিশিয়েন্ট অ্যান্ড টিম ফ্রেন্ডলি লিডার স্পেসিফিক্যালি ইন ডেভেলপমেন্ট সেক্টর। আমি আপা আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপু আপনি যদি একটু আমাদেরকে ইনসাইট দিতেন এই প্রশ্নটা নিয়ে। আরেকবার একটু রিপিট করবেন জি কোশ্চেনটা, জি, আই মিস ইট। ওকে ওকে আপু, অবশ্যই। আপু রাবেয়ার সাথে কোয়েশ্চেন করেছেন যে হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ এন এফিশিয়েন্ট অ্যান্ড টিম ফ্রেন্ডলি লিডার, ডেভেলপমেন্ট সেক্টরের কথা উনি জানতে চাচ্ছেন যে টিম ফ্রেন্ডলি লিডাররা আসলে কিরকম কোয়ালিটি থাকে, কিরকম কোয়ালিটি প্রয়োজন। আমি বলবো যে শুধু ডেভেলপমেন্ট সেক্টর না, এনিওয়্যার লিডার কিছু ইভেন আপনি ইফ ইউ ডু দ্য গুগল ইউ উইল গেট লস অফ কোয়ালিটি ইন দ্য লিডার্স। ওইটাতে যাওয়ার আগে একটা জিনিস আমি বলি যে আমরা অনেক সময় আলাপ করি যে ইজ দ্য লিডার অ্যান্ড ম্যানেজার্স আর সেম, এবং মোস্ট অফ দ্য টাইম উই গট দ্য আনসার যে আসলে সেম না যদি আপনি থিওরিটিক্যাল পড়তে যান। সো লিডার হওয়ার জন্য কিন্তু ইট ডাজ নট নিড যে আপনাকে একদম হেড অফ দ্য অর্গানাইজেশন হতে হবে। একদম বটম অফ দ্য অর্গানাইজেশনের যে স্টাফ আছে তাদের মধ্যে থেকেও কিন্তু একজন তার লিডারশিপ কোয়ালিটি শো করতে পারে, হি অর শি ক্যান বি আ লিডার। সো দের ইজ লিটল বিট ডিফারেন্স বিটুইন ম্যানেজার অ্যান্ড লিডার। সো ওই যে আমি যেটা বললাম যে এনিওয়ান ক্যান শো হিজ অর হার লিডারশিপ কোয়ালিটি, কেন? সো কি সেই লিডারশিপ কোয়ালিটি গুলো যেগুলো ডেভেলপমেন্ট সেক্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। সো অ্যাজ এ লিডার আপনার একটা বড় কোয়ালিটি হলো যে আপনি আপনার মধ্যে ওই
ভ্যালুস গুলো, ওই মোরালিটি গুলো ধারণ করতে পারেন কিনা, সেটা কনস্ট্যান্টলি আপনি শোকেস করতে পারেন কিনা, আপনি অন্যদেরকে মোটিভেট করতে পারেন কিনা, আপনার সেই ভয়েসটা আছে কিনা যেখানে আপনি আহ সুন্দর করে রাইট জিনিসটা প্রেজেন্ট করতে পারেন, ফর নট অনলি ফর ইউ, ইউ আর স্পিকার ফর ফিউ আদার পিপল। আপনি অন্যদের জন্য কথা বলেন, অন্যদের আহ ভালোর জন্য আপনি ইনিশিয়েটিভ নেন, এবং সেটাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন টু দ্য আদার স্টেক হোল্ডার, যাদের কাছ থেকে এই আম, এই রাইটস গুলো, আমি অ্যাজ আ হোল বলছি, জেনারিক টার্ম ইউজ করে বলার চেষ্টা করছি, যাদের কাছ থেকে এগুলো ইনশিওর করানো সম্ভব হয়। ইফ ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি অফ, আমি যদি মানে কোয়ালিটি ওয়াইজ বলি, ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ দ্য মোটিভেশন কোয়ালিটি, আপনার ডেলিগেশন কোয়ালিটি থাকতে হবে, আপনার লিসনিং কোয়ালিটি থাকতে হবে, আপনার গুড কমিউনিকেশন কোয়ালিটি থাকতে হবে, আপনার গুড রিপ্রেজেন্টেশন কোয়ালিটি থাকতে হবে। সো দোজ আর ভেরি মানে কি বলবো, বেসিক কোয়ালিটি, যেগুলো অ্যাজ এ লিডার ডেফিনেটলি একজনের মধ্যে থাকা উচিত। তো আমি চেষ্টা করেছি যে কোশ্চেন যেটা কোন এক আপু করেছিলেন সেটাকে কভার করা যায় কিনা, বাট ওটা আমি আরেকবার বলতে চাই যে উই অল, আপনারা যারা 251 জনকে আমি দেখতে পাচ্ছি জুমে, ডেফিনেটলি ইউটিউবে আরো হয়তো সখানেক আপুরা আছেন যারা একদম ফ্রেশার, এবং ইয়ুথ আর দ্য মানে কি, আপনারা তো ইয়াং, ইয়ুথ ব্লাড, সো আপনাদের জন্য লিডার হওয়াটা সবচেয়ে সহজ। ইউ ক্যান টেক দ্য চ্যালেঞ্জেস, দ্যাট ইজ অলসো অ্যানাদার কোয়ালিটি অফ আ লিডার, ইউ ক্যান টেক চ্যালেঞ্জ, যে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সো এবং ওইটা প্র্যাকটিসটা কিন্তু একদম ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য নট অনলি প্রফেশনাল লাইফ, at the any stage, সেটা আপনি ফ্যামিলিতে you need to use your leadership quality, in your education sector আপনি যদি ইউনিভার্সিটি থেকে থাকেন সেখানেও you need to showcase your leadership quality। এবং যেটা বলছিলাম যে আমি আশা করি এটা আপনারা সবাই এভাবেই চিন্তা করেন। তারপরে একটু বলা যে লিডারশিপ ইজ নট অনলি ফর দ্য সিনিয়র ম্যানেজার্স, এনিওয়ান ক্যান বি আ ভেরি গুড লিডার। তো পাপা, ওভার টু ইউ। থ্যাংক ইউ আপা, এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। আমি শিওর আমাদের রাবেয়া আপু যিনি কোয়েশ্চেনটা করেছিলেন উনি ওনার অ্যান্সারটা পেয়েছেন, এবং তার সাথে বাকি সবাইও আসলে জানতে পারলো। এবার আমরা আরেকটা চটজলদি কোয়েশ্চেন নিয়ে নিব, নাসিন আপুর কাছেই যাব কোয়েশ্চেনটা নিয়ে। একজন জানতে চেয়েছেন, জান্নাতুল রাফি আপা, যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স সম্পর্কে জানতে চাই। এটা নিয়ে যদি একটু ব্রিফলি নাসিন আপু আমাদেরকে একটু আইডিয়া দিতেন, আমাদের পার্টিসিপেন্টসদের অনেকেরই এই ধরনের কোয়েশ্চেন আছে। থ্যাংক ইউ। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে জানতে চাই, আমি একটু শর্টলি বলি। এটা আসলে মোস্টলি আমরা এটাকে বলি হচ্ছে, আমি যদি একটু ইজি ল্যাঙ্গুয়েজে বলি, টেস্টিং। সো আমরা যে সফটওয়্যার গুলোকে রেডি করছি, সেটার আসলে আমি শিওর আপনারা সবাই এটা সম্পর্কে শুনেছেন, এটা কিছু লাইফ সাইকেল আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমরা এটাকে বলি। তো এই লাইফ সাইকেলের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। আপনি যখন একটা লাইফ সাইকেলের শুরুতে থাকে, তখন আসলে আপনার একজন স্টেক হোল্ডার বা ক্লায়েন্ট থাকে, যার কাছ থেকে আসলে আপনি আম, একটা স্কোপ বা একটা রিকোয়ারমেন্ট পান যে আসলে ওরা কি ধরনের সফটওয়্যার চাচ্ছে। অথবা আপনার যদি একটা প্রোডাক্টের প্ল্যান থাকে, তখন যে জিনিসটা করা হয় যে সেই প্ল্যান অনুযায়ী আপনারা আসলে বিভিন্ন রিকোয়ারমেন্ট করছেন, অ্যানালিসিস করছেন, ডিজাইনের কাজ করছেন। এরপরে গিয়ে কিন্তু আসলে আমরা মূল যে ডেভেলপমেন্টটা সেটা হয়, এবং সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক, এবং সেটার পরে আমরা আসলে যেটা বলি সেটা হচ্ছে একটা ডেপ্লয়মেন্ট বা রিলিজের জন্য আসলে আমরা এম করি যে আমরা আসলে এই জিনিসটা এখন আমাদের রেডি টু ইউজ, বাট তার আগে উই নিড টু কনফার্ম দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট অর কোয়ালিটি অফ দ্য সলিউশন, রাইট? তো সেটার জন্য আমরা যেটা করি, আমাদের একটা ডেডিকেটেড টিম আছে, তারা এই কোয়ালিটি অ্যাসিওর করার জন্য কাজ করে থাকে দিনরাত। তারা হচ্ছেন বিভিন্ন রকমের টেস্টিং করে, সেটা ফাংশনাল টেস্টিং হতে পারে, নন ফাংশনাল টেস্টিং হতে পারে। একটা সফটওয়্যার আপনি দিবেন, সেটা আসলে যেমন সে ফর এক্সাম্পল সেটা কি ডিভাইস ফ্রেন্ডলি কিনা, সব রকম ডিভাইসে আসলে সেটা ঠিক মতো চলছে কিনা, আপনার যেভাবে করে ক্লায়েন্ট আপনাকে বলেছিল যে সে আসলে এইভাবে এই সলিউশনটাকে দেখতে চাচ্ছে, ওই জিনিসগুলোকেই আসলে আমরা ডেলিভার করতে পারছি কিনা, এইটাকে 100% চেক করার দায়িত্ব আমাদের এসকিউএ টিম বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টিমের। এবং তারা তাদের এখান থেকে যে ডেলিভারি আমাদেরকে দেয়, সেটা হচ্ছে তারা পুরোটা জিনিস চেক করার পর কোনো এখানে
ইস্যুজ আছে কিনা বা এরর আছে কিনা বা আমরা যেটাকে টেকনিক্যালি ভাষায় বলি হচ্ছে বাগ আছে কিনা, সেটা তারা রিপোর্ট করে। এবং সেটা দেখে যদি কোনো ফিক্সিং এর দরকার হয়, আমাদের যে ডেভেলপার যারা আছেন, ইঞ্জিনিয়ার, তারা আসলে ফিক্সিংটা করে দেয়। এবং আমরা 100% শিওর হয়ে তারপরে হচ্ছে জিনিসটা আসলে ক্লায়েন্টের কাছে ডেলিভার করি। এই তো। থ্যাংক ইউ আপু। আমি শিওর যে যাদের এই প্রশ্নটা ছিল যে এসকিউএ কি করে, সেটা নিয়ে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গিয়েছেন। এবং আরো অনেকগুলো প্রশ্ন দেখছি আমরা নিব, অনেকগুলো প্রশ্নই আমরা নিব, কারণ আপনাদের সাথে কথা বলার জন্যই কিন্তু আজকে আমরা সবাই এখানে যুক্ত হয়েছি। তবে প্রশ্ন নেওয়ার আগে আমরা আবার একটু menti.com-এ যদি চলে যাই, ওখানে আরো কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন ওয়েট করছে আপনাদের সবার জন্য। আমরা চলে যাব মেন্টির কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেনে। আপনারা সবাই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে। কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স ডু ইউ থিঙ্ক ফিমেলস ফেস ইন দ্য জব সেক্টর? প্রথমেই দেখতে পাচ্ছি নাথিং। উইশ, তাই না, যে আসলে কোনো ধরনের ব্যারিয়ার যদি ফেস না করতে হতো ওমেনকে, আসলে তাদের কত ভালো হতো। মিসোজিনি, ডিসক্রিমিনেশন, অনেকগুলো পেয়েছি। এই রিলেটেড একটা কোয়েশ্চেনও আমি পেয়েছি, আমি এরপরেই ওই প্রশ্নটাই নিব। টাইমিং, আচ্ছা টাইমিং রিলেটেড একটা প্রশ্ন পেয়েছি, সবগুলো একসাথে অ্যাড্রেস করার চেষ্টা করব। ম্যারেজ, সোসাইটাল প্রেশার, ফ্যামিলি প্রেশার, নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ফ্যামিলি লাইফ ব্যারিয়ার্স, প্রচুর, আসলে প্রচুর ব্যারিয়ার আমি এখানে দেখতে পাচ্ছি। সেফটি, সেফটি ইজ আ বিগ কনসার্ন, সেফটি অনেক হাইলাইটেড হয়েছিল কিছুক্ষণ। ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওকে, আমরা মনে হয় কিছু জিনিস পেয়ে গিয়েছি এবং এই রিলেটেড কিছু প্রশ্নও আমরা পেয়েছি। আমরা আরেকটা জাস্ট প্রশ্ন নিয়ে আবার একটু মেন্টিতে ব্যাক করব। আরেকটা প্রশ্ন এই সময় নিয়ে নিই, কারণ এই রিলেটেড কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমি একটু স্বামী আপার কাছে করতে চাবো। আমাদেরকে আমি দুটো প্রশ্ন একসাথে বলছি আপা। আমাদেরকে সুরাইয়া খান স্নেহা লিখেছেন, আমি একটু সামারিটা বলছি। উনি লিখেছেন যে প্রিভিয়াস ওয়ার্ক প্লেসে উনি একটা আহ, সংস্থায় কাজ করতেন এবং সেখানে উনি আসলে কোনো ধরনের কমেন্ট পাননি, তবে এখন উনি হচ্ছে এভরি নাও এন্ড দেন হচ্ছে কিছু কমেন্ট পান, জাস্ট বিকজ শি ইজ আ গার্ল। তো এই যে কমেন্ট গুলো, এগুলো তো আসলে মেন্টাল হেলথে প্রভাব ফেলে। এই কমেন্ট গুলো থেকে আসলে কিভাবে আপনারা ম্যানেজ করেন, কারণ আমরাও, আমাদেরকেও নিশ্চয়ই ফেস করতে হচ্ছে, কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে একটা প্রশ্ন। এবং আরেকটা এরকম প্রশ্ন পেয়েছি যে, আরেকটা এরকম একটা কোয়েশ্চেন দেখেছি টাইমিং নিয়ে, যে আসলে মেয়েদের জন্য টাইমিংটা অনেক একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এবং ডেভেলপমেন্ট সেক্টরে যদি দেখা যায় যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ফিল্ড ভিজিট দরকার হয় বা অনেক রাত পর্যন্ত থাকতে হয়, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, এই যে ব্যারিয়ার গুলো, এই যে কমেন্ট পাওয়া এবং এই যে টাইমিং ব্যারিয়ার, বা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্ক্রিনে যে সোসাইটাল প্রেশার বা ফ্যামিলি প্রেশার, নেগেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো থেকে আসলে মোকাবেলা করার বা এই জিনিসগুলো থেকে আসলে আমরা যে উঠে দাঁড়াবো, কি কি ধরনের স্টেপ অ্যাজ আ গার্ল, অ্যাজ আ রিসেন্ট গ্রাজুয়েট আসলে নেওয়া উচিত বা নেওয়া দরকার বলে আপনি মনে করেন আপু? আচ্ছা, শেষেরটা দিয়ে আগে আগে আসি। আহ এই যে আমরা আপনাদের সাথে আসলে কথা বলছি আজকে, হ্যাঁ, এবং আপনারা যদি একটু শুনতেও পান, হয়তো আমার বাসায় আমার মেয়ের গলার আওয়াজ হয়তো পাচ্ছেন, মানে আমার শিশুর গলার আওয়াজ হতে পাচ্ছে। সো একটা সার্টেন বয়স আসার পর আপনি দেখবেন যে আপনার লাইফে টাইমিং বলে আর কিছু থাকছে না, হ্যাঁ। সেটা হোক আপনি স্টে হোম পার্সন অথবা আপনি বাহিরে যাওয়া পার্সন, মানে ইনকাম করছেন ঘরে বসে, ইনকাম করছেন বাইরে বসে, কিংবা অথবা ইনকাম করছেন না, কি হিসেবে আছেন, যে কোনো একটা সময় কিন্তু তখন আসলে টাইমের বাউন্ডারিটা থাকে না। কেন থাকে না? কারণ রেসপন্সিবিলিটি গুলো এরকম থাকে যেগুলো আসলে আমাদেরকে কাভার করতে আমাদের রোলের ভিতরে থাকতে। তবে আমি নিজে পার্সোনাল লাইফে যেটা অ্যাপ্লাই করেছি, এবং আমি আমি আমার ইয়াং ফেলো যাতে তাদের সবসময় বলি, সেটা হচ্ছে সাপোর্টিং মেকানিজমটা রেডি করা খুব জরুরি। হ্যাঁ, খুব জরুরি সাপোর্টিং মেকানিজম করা। একটা হচ্ছে, হ্যাঁ, প্রতিদিন আপনার রাত হবে না, কিংবা প্রতিদিন আপনার দেরি হবে না, কিংবা প্রতিদিন আপনাকে হয়তো ঢাকার বাইরে যেতে হচ্ছে না। বা যখন আপনি জানেন
তার আগে থেকে আসলে অনেকগুলো প্রিপারেশন নিয়ে রাখা যেটা আপনাকে আসলে সাপোর্ট করতে পারবে। সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরেন আপনার সেটা আপনার ফ্যামিলি, মোস্ট মোস্ট সাপোর্ট নিতে হবে আসলে ফ্যামিলির কাছ থেকে। 100 কেন, 200% সাপোর্ট নিতে হবে ফ্যামিলির কাছ থেকে। সো সেটা আপনার লাইফ পার্টনার হোক, সেটা আপনার ভাই বোন হোক, সেটা আপনার মা বাবা হোক, সেটা আপনার ইনলস হোক, সেটা আপনার ফ্রেন্ড হোক, সেটা আপনার দুঃসম্পর্কের আত্মীয় হোক, ডেফিনেটলি সেফ আত্মীয় রিলেটিভ, ঠিক আছে? 100% সাপোর্ট নিতে হবে। সেই সাপোর্টে কিভাবে নেবে সেটা আসলে এখন আপনার উপরে ডিপেন্ড করে। তার কাছাকাছি থেকে, তার সাথে ভালো সম্পর্ক রেখে, তার সাথে হয় না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি আমার শিশুকে মানে আমার কিছুই করে দাও, সাপোর্ট দাও, আমি তোমাকে কিছু সাপোর্ট দিচ্ছি। যেভাবে হোক আপনাকে আসলে একটা সাপোর্ট মেকানিজম রেডি করে নিতে হবে। আমি যেমন আগে থেকেই বলে রাখি আমার বাসায় যে আমার আমার এরকম কাজে চাপ আসতেছে, আমার অনেক সময় লেগে যাবে, আমাকে এখন ঢাকার বাইরে যেতে হবে, আমার সময় লেগে যাবে। আমি যত দেখেন, যত আমি আসলে উপরে পজিশনে যাচ্ছি তত আমি এফোর্ট করতে পারছি একটা ফুল টাইম সাপোর্ট স্টাফ রাখার। হ্যাঁ, ফুল টাইম মানে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। এটা কিন্তু আমি আমার ক্যারিয়ারের শুরুর দিকে পারিনি। ঠিক আছে, তো যত আমি উপরে পজিশনে যাচ্ছি তত কিন্তু আমি এটা এফোর্ট করতে পারছি যে হ্যাঁ আমি তাহলে একটা ফুল টাইম সাপোর্ট সিস্টেম রাখতে পারছি, যে আমার অ্যাটলিস্ট এই লাইফের ব্যালেন্সটা করতে হেল্প করবে। আর উপরে পজিশন আপনি যত যাবে তত আসলে দায়িত্ব বাড়বে, এবং যত দায়িত্ব বাড়বে তত কিন্তু আসলে 9টা 5টা জবের টাইমের ভিতরে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। So, আপনি যদি আপনার ক্যারিয়ার গ্রোথ চান, আপনি যদি বড় হতে চান, উপরে পজিশনে যেতে চান, রিয়েল মানে লাইফে করতে চান, তখন আপনাকে আসলে এই টাইম বাউন্ডারি থেকে বের হয়ে গিয়ে আসলে কাজগুলো করতে হবে। সো কে কিভাবে মেকানিজমটা করবেন সেটা ওনার উপর ডিপেন্ড করে, বাট ফ্যামিলি সাপোর্ট 100%। এবং এবং সে কারণেই কিন্তু ওই যে বারবার আমি সকাল থেকে মানে সরি শুরু থেকে যেটা বারবার বলছে যে অর্গানাইজেশন গুলোতে কেন আমরা এত জোর গলায় কথা বলি, কেন আমরা বারবার ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, যেন এনভায়রনমেন্ট এরকম থাকে সো দ্যাট অফিস আমাদেরকে এই ডে কেয়ার বলি, তারপরে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার বলি, এই ধরনের সাপোর্ট গুলো যেটা দেয় সো দ্যাট আমরা আসলে মোর ওমেন ক্যান গো অ্যান্ড ক্যান ডু দ্য ওয়ার্ক। সো দ্যাটস ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে এই যে বিরূপ মন্তব্য করা, সেক্সিজম বিহেভিয়ার করা, হ্যাঁ, এইটার এগুলো সবকিছুই হচ্ছে আপনার সিচুয়েশন বেস। ঠিক আছে, সবকিছু আসলে সিচুয়েশন বেস। কিছু সিচুয়েশনে অনেক ধরনের যোগ বলে ফেলে পর বলে কি আবার বুঝছেন না, তো আমি আমি বলি না বুঝি নাই, বুঝে বলেন। যখন একটা জোককে আপনি বুঝায় বলতে বলবেন তখন কিন্তু সে ওনারা আসলে আর বুঝায় বলতে পারে না, কারণ এই জিনিসগুলো হচ্ছে ইন মানে ইনার কিছু মিনিং থাকে, যেটা মিনিং খুব বাজে, যেটা ওনারা মনে করে সব অটোমেটিকলি বুঝবে। কিন্তু আমি যদি একটা ফ্ল্যাট ফেস করে বলি যে না আসলে বুঝে নাই, একটু বুঝা বলতো, আমি আসলে বুঝতে পারিনি কি বলতে চাইছে। সো দ্যাটস সামথিং যেগুলো আসলে ছোটখাটো বিষয় আমরা এই করে থাকি। আবার কিছু কিছু ব্যাটল আসলে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে ব্যাটলটাকে আপনি এখন নেবেন কিনা। হ্যাঁ, মানে হয় না, মানে আহ, আর এটা মানে চুজ ইউর ব্যাটল ওয়াইসলি, যে কোন ব্যাটলটা আপনি আসলে নিবেন, বিশেষ করে এই জিনিসগুলো মোকাবিলা করতে কোন জিনিসটাকে আপনি ইগনোর করে যাবেন, এবং কোন জিনিসটা আছে আপনার অফিসে যদি সেই ধরনের সিস্টেম থাকে, সেই ধরনের প্রসেস থাকে যেখানে গিয়ে এই ধরনের বিহেভিয়ার এগেনস্টে কমপ্লেন করা যায়, তাহলে আসলে ওখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। সো এটা এটা এই জিনিসগুলো খুবই সিচুয়েশনাল, খুবই পার্সন কেন্দ্রিকই হয়। কারণ একসাথে প্রোটেস্ট করার মতো কাউকে পাওয়া যায় না, আবার একসাথে প্রোটেস্টও হয় না। So, এক হতে পারে আপনি ওই সিচুয়েশনে ওই সময় একটা প্রোটেস্ট করলেন, যেরকম আপনি বলতে পারেন না, কিন্তু উনি আসলে কি বোঝাতে চাইছে উনি ক্লিয়ার করে বলুন, উনি যদি ক্লিয়ার করে বলে তারপরে যদি এটা হাস্যকর থাকে দ্যাটস ডিফারেন্ট, কিন্তু মোস্ট অফ দ্য এটা থাকে না, এবং আমরা আসলে ইনার মিনিং গুলো বুঝতেও চাই না। সো কি বলতে চাই সেটা ক্লিয়ার করে বলেন। আর যদি অফিসে এ ধরনের প্রভিশন থাকে, এ ধরনের সিস্টেম থাকে যেখানে এই ধরনের যোগ কিংবা এই ধরনের বিহেভিয়ার কিংবা এই ধরনের কথা যারা বলে তাদের ব্যাপারে গিয়ে জানানো যায়, তাহলে ডেফিনেটলি ওখানে গিয়ে আসলে জানানো দরকার। কারণ এই ধরনের বিহেভিয়ার শুধু পুরুষদের কাছ থেকে না, নারীদের কাছ থেকেও আসলে আমরা এক্সপেক্ট করি না, এবং আমরা আসলে নিতেও চাই না। বাট তারপরও আমি বলবো যে চুজ ইউর মানে ব্যাটল ওয়াইজলি, মানে কোন পরিস্থিতিতে কার বিরুদ্ধে কখন কিভাবে যাচ্ছেন সেটা আসলে আপনার জন্য আসলে কতটা হবে। এবং এবং যদি খুব সিচুয়েশন হয়ে যায় তাহলে চেষ্টা করেন ভালো অন্য একটা এমন একটা অর্গানাইজেশনে যেতে যেটা আসলে জেন্ডার ফ্রেন্ডলি হিসেবে কাজ করছে। থ্যাংক ইউ আপু এত স্ট্রংলি বলার জন্য। আই হোপ যে যিনি প্রশ্নটা করেছিলেন উনি ওনার উত্তর পেয়ে গিয়েছেন।
আমি এবার একটু যাব ফাতেমা আপার কাছে, তানিয়া আপার কাছে, যে আপা আমরা এরকম একটা কোয়েশ্চেন পেয়েছি যে ইজ ইট হার্ড ফর গার্লস টু ভিজিট ইন দ্য ফিল্ডস, এবং লেট নাইট করে থাকাটা, এবং আসলে এটা কি খুব কষ্টের কিনা, এবং এই যে ফিল্ড ভিজিট করতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, কারণ অনেক ফ্যামিলি দেখা যায় যে মানছে না। এবং যারা আজকে আমাদের সাথে আছেন ওনারা বেশিরভাগই যেহেতু রিসেন্ট গ্রাজুয়েট, তো ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকলেই কি ফিল্ড ভিজিটে যেতে হলে জিনিসটা কি খুব টাফ কিনা, কিভাবে মানিয়ে চলবে, এই রিলেটেড একটা প্রশ্ন আছে। ফাতেমা আপা আমাদের যদি একটু এটা নিয়ে একটু বলতেন। আচ্ছা, আপা হয়তো কোনো কারণে ড্রপ করেছেন। আমরা আবার এই প্রশ্নটা নিয়ে ফিরে আসব, তবে আমরা মেন্টির আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। রুসাফা আপা একটা হাত ছিল অনেকক্ষণ ধরে, জাহিন ইসলাম নামের। যে আমরা এই মেন্টি কোয়েশ্চেনটা নিয়ে তাহলে ওনার কাছে চলে যাব। আচ্ছা, ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ব্রেকিং ব্যারিয়ার্স? শামী আপা কিন্তু আমাদেরকে অনেক কিছুই বললেন, তবে আপনাদের কাছ থেকে একটু শুনি যে আপনাদের কাছে কি মনে হয়। ফ্যামিলি সাপোর্ট, কনফিডেন্স, আরো রেসপন্স আশা করছি, কারেজ, সেলফ ডিটারমিনেশন, পার্সপেক্টিভ, নলেজ, কারেজ, ওপেন মাইন্ডনেস, inner strength, willpower, challenging situation, social support, strong determination, কনফিডেন্সটাই দেখছি সবচেয়ে বেশি। অনেক কিছুই আপনারা দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা আরো অনেক প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে কমেন্টে, যেগুলো আমরা পারছি আমরা কমেন্টে আপনাদেরকে অ্যান্সার করে দিচ্ছি, এবং যেগুলো মনে হচ্ছে যে আমাদের এখানে অ্যাড্রেস করা দরকার, সবার জানা দরকার, সেগুলো আমরা নিচ্ছি। ইয়াস, একজন কমেন্টে লিখেছেন মোর কনফিডেন্ট। উনি মনে করেন এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর ইন ব্রেকিং ব্যারিয়ার্স, সাপোর্ট, ডিটারমিনেশন, অনেক কিছুই আসলে দেখতে পাচ্ছি। আচ্ছা, ফাতেমা আপা কি আমাদের সাথে এখন আছেন? আপনার জন্য একটা প্রশ্ন আছে। আই থিঙ্ক আপা জয়েন করতে আমরা আবার আপার কাছ থেকে শুনে নিব এই বিষয়টা নিয়ে। আমরা যদি একটু আমাদের একজন পার্টিসিপেন্টকে একটু ফ্লোর দিই, জাহিন ইসলাম, উনি হ্যান্ড রেজ করে আছেন। আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। আপনি কি আমাদের সাথে আছেন জাহিন ইসলাম? আপনি আপনার প্রশ্নটা করতে পারেন আনমিউট করে। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনাকে। আপু, আমাদের মেন্টররা আছেন, ওনাদের কাছে আমি একটা মানে আমার পার্সোনাল একটা প্রবলেম শেয়ার করার জন্য প্লাস অ্যাসিস্ট্যান্স সিক করার জন্য প্রশ্নটা করছিলাম। ইজ ইট ওকে? জি, আমার মনে হয় আমরা সবাই এখানে আছি, মেন্টররাও আছেন। শামি আপা, আমরা তো ফ্লোর দিতেই পারি আপু। তো কিছু শেয়ার করতে চাচ্ছেন জাহিন ইসলাম আপনি? থ্যাংক ইউ আপু। ইস আপু, আমি সরি, হচ্ছে জাস্ট রিসেন্টলি একটা জিনিস একটু বলে রাখি আপু, মাথায় রাখেন। মানে আমি জানি না কি ধরনের প্রশ্ন করবেন, কিন্তু এটা কিন্তু অনলাইনে লাইভ স্ট্রিমিং হচ্ছে, তো ওটা জাস্ট আমি আপনাকে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ। জি, ওই যে উইমেন্স রাইট নিয়ে যে কথাটা ছিল বা অর্গানাইজেশনের হেল্প নিয়ে কথাটা ছিল, মানে আই এম ইন এ ক্রাইসিস উইথ মাই 2 children separated shortly, so can I get any help or direct assistance from those organizations? থ্যাংক ইউ আপু আপনার কোয়েশ্চেনটার জন্য। আমাদের Thank you মেন্টররা আপু। যদি কেউ একটু স্টেপ ইন করে একটু এটার অ্যান্সার দিতে চান। আচ্ছা আপু, আপনি যদি আসলে কোনো লিগ্যাল সাপোর্ট চান, আহ, 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 তাহলে সেক্ষেত্রে আসলে বেশ কিছু সার্টিফাইড অর্গানাইজেশন আছে যারা আসলে এই ধরনের ক্ষেত্রে আসলে লিগ্যাল সাপোর্টের ক্ষেত্রে সাহায্য করে, যেমন আইন ও সালিশ কেন্দ্র আছে। ঠিক আছে, তারপরে অনেকগুলো এজেন্সি আছে যারা আসলে এই লিগেল কিংবা কাউন্সিলিং, হ্যাঁ, এই ধরনের সাপোর্ট গুলো করে থাকে।
সো আপনার কাছে যদি মনে হয়, আমার মনে হয় আপনি আয়না সালিশ কেন্দ্রের সাথে কথা বলতে পারেন, কিংবা শান্তি বাড়ি নামের একটা পেজ আছে তাদের সাথে কথা বলতে পারেন। কারণ এই এই সময়গুলো এমন একটা সময় যায় যখন আসলে আপনার লিগাল সাপোর্টের পাশাপাশি আসলে কাউন্সিলিং সাপোর্টও দরকার। তো যারা আসলে যে সকল অর্গানাইজেশন সার্টিফাইড ফর ডুইং কাউন্সিলিং, ফর ডুইং লিগেল অ্যাসিস্ট্যান্স, তাদের সাথে কথা বলাটাই মনে হয় আসলে ঠিক হবে। থ্যাংক ইউ শাম্মী আপা। আই হোপ জাহিন আপু আপনার অ্যান্সারটা পেয়েছেন, এবং উই উইশ ইউ অল দ্য বেস্ট। ম্যাম, জি আর হচ্ছে যদি জবের ক্ষেত্রে কোনো অ্যাসিস্ট্যান্স থাকে, যে আমরা আসলে গাইডলাইনটা পেতে পারি কিনা, যে আমরা কোনো কাজে যোগদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা বা সুযোগ এর যে ফিল্ডটা যদি একটা সাপোর্ট পাওয়া যেত আর কি, যেহেতু অলরেডি কিছু ব্যারিয়ার রয়েছে তো ফ্যামিলিয়াল, সেটা ওভারকামের জন্য আর কি কোনো অ্যাসিস্ট্যান্স পাওয়া যায় কিনা ওই সকল অর্গানাইজেশন থেকে। আপনি যদি আয়মূলক কিছু কাজ করতে চান, অনেক কিছু আছে যে এন্টারপ্রেনারশিপ যারা করছে তারা হয়তো ট্রেনিং এর ব্যবস্থা করে, ট্রেনিং এর ব্যবস্থা করার পর যে সিট মানি থাকে সে সিট মানির ব্যবস্থা করে দেয়। সো এই ধরনের অর্গানাইজেশন আছে, তো সেটাও আসলে ওনারা লিঙ্ক করে দিতে পারে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আল্লাহ আপনার সব ধরনের জার্নি ইজি করে দেখ, আমরা ওটাই দোয়া করব। এবং থ্যাংক ইউ আপু, আপনি কোয়েশ্চেনটা করেছেন এবং আমাদের এখানে জয়েন করেছেন। আপনি অ্যাপ্লাইও করেছেন ডিজিটাল ইকুইটি ফেলোশিপে। সো অনেকগুলো স্টেপও আছে আমাদের এই ফেলোশিপ জার্নিতে। তো আশা রাখছি যে আপনি ভালো মতন প্রিপারেশন নেবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকের এই গ্রুমিং সেশনেও। তো আপা মনে হয় জয়েন করেছেন, ফাতেমা আপা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি আর রুসা একটা পাপা, সরি আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম, একটা কলে ছিলাম, একটু ইমার্জেন্সি সিচুয়েশনে যেহেতু আছি, সরি ফর দ্যাট। একটু কি প্রশ্নটা আবার করবেন কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপা, কোনো সমস্যা নেই। প্রশ্নটা এরকম ছিল আপু যে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করলে অনেক ফিল্ড ভিজিট হয়তো করতে হবে বলে ধারণা অনেকের। তো সেই ক্ষেত্রে আসলে মেয়েদের জন্য কি টাফ ফিল্ড ভিজিট করা, যেহেতু এখানে একটা টাইমের বিষয় আছে, ফ্যামিলি সাপোর্টের বিষয় আছে। তো আপা আপনার মনে হয় যে আপনি এই উত্তরটা খুব সুন্দর করে দিতে পারবেন আর কি, ওনাকে একটু যদি এটা নিয়ে বলতেন। থ্যাংক ইউ রুসা পাপা। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু শাম্মী আপাকে যে প্রশ্নটা করেছিলেন সেখানে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যে আসলে আমাদের যে ক্রাইসিস গুলো হয় বা ডিসক্রিমিনেশন গুলো হয়, আমরা হয়তো বুঝে না বুঝে আমরা প্রফেশনালিজমটাকে মেনটেন না করে অনেক কমেন্টস করে ফেলি। সে ফর এক্সাম্পল ওয়ার্ক লাইফের ব্যালেন্সটা কথাটা যদি আসে, সেভ ডেফিনেটলি অনেক ভালো অর্গানাইজেশন, বাট আমার এই লাইফ জার্নিতে, ক্যারিয়ার জার্নিতে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনে যে আমি যেহেতু সিঙ্গেল, সো আমার মেবি আমার কাজের লোডটা একটু বেশি নেওয়া যায়, কারণ আমার যেহেতু আম, সন্তান নেই, বাসায় হয়তো আমার দায় দায়িত্ব একটু কম। সো এরকম ডিরেকশন আসতো যে উম, ফাতেমা আপাকে হয়তো এই কাজটা দেয়া যায়, ওর আর কি কাজ, ওর তো সিঙ্গেল আছে, সো হোপফুলি ও সারাদিনই কাজ করতে পারবে। তো এইটা একটা উম এইটা একটা ব্যারিয়ার আমি ঠিক বলবো না, এটা একটা আসলে ডিসক্রিমিনেশন বলবো। সো আমাদের মনে হয় ওই মাইন্ডসেটটা থেকে এখন অনেকখানি বের হয়ে আসা হয়েছে। কিন্তু পাশাপাশি আমি যেটা আপনাদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে একটু ভয়েস রেজ করতে হবে, এবং আসলে একটা বাউন্ডারি সেট করতে হবে। কারণ আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার যেমনটি কারো নেই, তেমনি আমার ওয়ার্ক লাইফ কিভাবে আমি ব্যালেন্স করব সেই সিদ্ধান্ত আমার। সো অর্গানাইজেশন যতটুকু আমার জব রেসপন্সিবিলিটি আছে আমি সেটা নিজস্ব মেকানিজমে আমি সেইটুকু দিব, কারণ আমি নিজেও চাই যে আমার ক্যারিয়ারটা গুড হোক, আমার পারফরমেন্সটা ভালো হোক, তাই না? এবং আমি যে কাজটা করি সেটা আনন্দ নিয়েই করি। বাট এই জিনিসগুলোর ব্যাপারে আপনারা হয়তো এখন ইয়াং জেনারেশন আছেন, আপনাদের আরেকটু বেশি সেন্সিটিভিটি থাকবে, আরেকটু বেশি অ্যাওয়ারনেস থাকবে। সো আশা করবো যে আপনারা সেগুলো সেভাবে ডিল করবেন। আর যে ব্যাপারটা রুসা পাপা বললেন যে ফিল্ড ভিজিট, হ্যাঁ ডেভেলপমেন্ট সেক্টরে প্রচুর ফিল্ড ভিজিট করতে হয়। এটা আপনার চয়েস যে আপনি আসলে
এটা করতে আনন্দ পান কিনা। যেমনটা আমি বলেছিলাম যে আমি গভর্নমেন্ট জবে খুব একটা আগ্রহী ছিলাম না পরে, কারণ আমার কাছে এই জবটা খুবই লুক্রেটিভ মনে হচ্ছিল, এবং যেহেতু আমরা একদমই কমিউনিটির প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি যেতে পারি, তাদের জীবনযাত্রা মান উন্নয়নে কাজ করতে পারি, সেটা আসলে অন্য অন্য লেভেলের আনন্দ আমাকে দিয়েছিল। আর ফিল্ডে ভিজিট করতে আমাদের সেভ দ্য চিলড্রেনের মতো যে যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, আমি বাইরের গুলো জানি না বা কর্পোরেট সেক্টরের এক্সপিরিয়েন্স আমার নাই, আমাদের তেমন কোনো ব্যারিয়ার নাই, কারণ আমাদের আল্লাহ রহমতে আম, খুব ভালো যে অ্যাকোমোডেশন আছে আমরা সেটা অ্যাভেল করতে পারি, এবং আমরা এয়ার অথবা আমাদের অফিসের ভেহিকেল লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা অ্যাভেল করতে পারি। তো সেই ধরনের ঝুঁকি ঝামেলা বা সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন আমাদের নেই, আমাদের এনভায়রনমেন্টটা যথেষ্ট ভালো। বাট দেন এগেন, আপনি হয়তো ফ্যামিলির দিক থেকে যদি সেটা হয়, আপনি ফ্যামিলিকে সেইভাবে আপনাদেরকে একটু বোঝাতে হবে যে আপনার কাজের এনভায়রনমেন্টটা কেমন, আপনার অফিস কেমন, আপনার টিম কেমন, সেই বিষয়গুলো যদি ওনারা ধারণা পেয়ে থাকে, আশা রাখি আপনাদেরকে সেভাবেই সাপোর্ট করবে। আর যেটা বললাম যে একটু অ্যান্টিসিপেটেড করে রাখা, যে আপনি যখন ফিল্ডে যাবেন তখন আসলে আপনি কিভাবে প্রিপারেশন গুলো নিবেন, আপনার বাসার সেটেলমেন্ট অ্যারেঞ্জমেন্ট গুলো কি হবে, আপনার যদি সন্তান থাকে তাকে কিভাবে কি টেক কেয়ার করবেন, স্বামী আপু যেটা বললো যে সাপোর্ট সিস্টেম গুলো ঠিক করা। তো আমার মনে হয় না সে ধরনের কোনো ঝামেলা হবে যদি না আপনি কাজটাতে আনন্দ পান। আর আপনাকে ফোকাস করতে হবে যে আপনি আসলে ক্যারিয়ারটা কোন দিকে নিতে চান, কোথায় আপনি কন্ট্রিবিউট করতে চান, এবং আপনার স্কিল আপনার মোটিভেশনের জায়গাটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। আমরা যখন আমাদের ভিশনটা ঠিক করে ফেলতে পারবো, আমরা স্বপ্নটা বড় দেখতে পারবো, আমাদের এই ছোটখাটো চ্যালেঞ্জ গুলো আমরা কিন্তু নিজস্ব মেকানিজম, নিজস্ব স্কিল, নিজস্ব লিডারশিপ কোয়ালিটি দিয়ে সেগুলো ম্যানেজ করে নিতে পারবো। আর যেটা বলছিলেন যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট যখন চলে আসবে, তখন ফ্যামিলিতে যখন আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, তখন অনেক কিছুই আপনার অনুকূলে চলে আসবে। বাট তার আগে আপনাদেরকে একটু অর্গানাইজেশন সম্পর্কে জানাতে হবে, যে আপনাদের যে ফ্যাসিলিটিস গুলো থাকে, এবং আমাদের যে বেশ কিছু আমাদের সেভ দ্য চিলড্রেনের যেমন সেফগার্ডিং পলিসি আছে, আমাদের সেফটি সিকিউরিটি গাইডলাইন আছে, প্রোটোকল আছে, আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের কনসার্ন থাকে সবকিছুতে। সো সেই এনভায়রনমেন্ট, সেই সুবিধাগুলো, ফ্যাসিলিটিস গুলো আগে ফ্যামিলি এবং অন্যান্যদেরকে জানাতে হবে, তাহলে পরে আপনাদের এগুলো মিনিমাইজ করতে সুবিধা হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আরো কোনো প্রশ্ন থাকলে ফিরে আসতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আই হোপ যে যে ইনি এই প্রশ্নটা করেছিলেন উনি ক্লিয়ার হয়েছেন। আমাদের কাছে আরো অনেক ধরনের প্রশ্ন আসছে, তবে বেশ কিছু এরকম প্রশ্ন পাচ্ছি যে এক্সপেরিয়েন্স নেই, তাহলে ডেভেলপমেন্ট সেক্টরে কিভাবে কাজ করব, কি দিয়ে শুরু করা উচিত, আমার কি ইন্টার্নশিপ করা উচিত, নাকি আমি কিভাবে স্টার্ট করতে পারি, নাকি এক্সপিরিয়েন্স ছাড়া নিবে না। সো সেই বিষয় নিয়ে তানিয়া আপাকে রিকোয়েস্ট করবো, আপা যদি এখানে একটু আমাদেরকে একটু গাইড করতেন, যে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বা যারা এই যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফ্রেশ গ্রাজুয়েট, যারা যে আসলে কিভাবে স্টার্ট করার পাথওয়েটা কি ডেভেলপমেন্ট সেক্টরে, কোন কোন বিষয়ে আসলে পারদর্শী থাকা উচিত বা থাকা দরকার, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ডেভেলপমেন্ট সেক্টর তো অনেক বড় একটা জায়গা, ডেফিনেটলি ইন্টার্নশিপ একটা ওয়ে হতেই পারে যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আইএনজিও যারা আছে, ইন্টারন্যাশনাল এনজিও যেগুলো আছে, সেইগুলো আসলে সাধারণত খুবই কম পজিশন আছে যেগুলোতে একদম ফ্রেশার অ্যাজ আ মানে রেগুলার পজিশন আমরা ওপেন করি, খুবই খুবই কম। ইন্টার্নশিপের সুযোগ থাকে, যেমন এই মোমেন্টে আপনারা যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন, এর বাইরেও কিছু ইন্টার্নশিপ ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ফোরামে ইন্টার্নশিপের অফার করে। বিশেষ করে ফিমেলদের জন্য এই সুযোগটা বেশি থাকে। তো সেই সুযোগগুলো তো আপনারা নিতেই পারেন, ইন্টার্নশিপের যে সুযোগগুলো। আমি বলবো যে ক্যারিয়ার শুরু করার জন্য প্লাস কাজ শেখার জন্য, যেটা আমি প্রথমে বলছিলাম, যে বিশেষ করে যদি আপনারা মানে পজিশনের উপর ডিপেন্ড করে, যদি আপনারা প্রোগ্রামে কাজ করতে চান, মাঠে কাজ না করলে আসলে প্রোগ্রাম শেখা যায় না, সেটা আমার বিশ্বাস। আমি অন্যরা অন্য মত হতে পারেন। এবং সেই জন্য যদি আপনারা লোকাল ন্যাশনাল যে সকল এনজিও আছে, ডেভেলপমেন্ট অ্যাক্টর আছে, অনেক ভালো এনজিও আছে আমাদের দেশে, ছোট ছোট এনজিও, ন্যাশনাল লেভেল এনজিও, যারা কিন্তু ফ্রেশার গ্রাজুয়েট নেয়। এবং আপনার যদি একটা ভালো এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে, আহ, আপনি সুযোগ পেতেই পারেন সেই সব অর্গানাইজেশন গুলোতে। তো সেখানে একটু এক্সপিরিয়েন্স নেন। সেখানে যখন 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, তখন কিন্তু আপনি সেই এক্সপিরিয়েন্স দিয়ে
তখন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ইন্টার্নশিপের সাথে আরেকটা হলো ভলেন্টারি, ইদানিং এটা আমাদের হয়তো 5, 10, 15 বছর আগে আমাদের খুব একটা সুযোগ ছিল না। আজকাল কিন্তু ভলেন্টারিজমের একটা বেশ ভালো একটা সুযোগ তৈরি হয়েছে অনেক জায়গাতেই, বিশেষ করে ইউনিভার্সিটি থেকে যারা আপনার গ্রাজুয়েট হয়ে আসছেন, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু এই স্কোপ গুলো থাকে, যেগুলোকেও কিন্তু আপনি অ্যাজ আ আপনার এক্সপিরিয়েন্স হিসেবে ইউ ক্যান কাউন্ট দেন। যদি আপনারা একটা কনস্ট্যান্ট টাইম ধরে একটা নির্দিষ্ট ভলেন্টারিজম করে থাকেন, সেটাও কিন্তু আপনি সিভিতে উল্লেখ করতে পারেন এবং সেটাও কিন্তু আপনি অ্যাজ আ এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারেন। তখন কিন্তু সেই জিনিসটাও আপনার মানে কাজে শুরু করার জন্য আপনাকে সাহায্য করবে। সো এগুলো হলো গিয়ে মানে প্রসেস ওয়াইজ কিভাবে আপনারা ডেভেলপমেন্ট সেক্টরে আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারেন। বাট এর সাথে রুসফা যেটা বলছিলেন যে কি ধরনের স্কিল আর ক্যাপাসিটি দরকার, সেক্ষেত্রে আমি বলবো আসলে একটা তো হলো কি টেকনিক্যাল নলেজ, আপনি যেই সেক্টরটাতে কাজ করতে চাচ্ছেন সেটা যদি মিল হয় তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে মিলের এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আপনি এখানে যেমন যারা আপনারা ইন্টার্নশিপ করতে চাচ্ছেন তাদের ডেফিনেটলি আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনারা যদি হেলথ সেক্টরে কাজ করতে চান ডেফিনেটলি আপনাদের ব্যাকগ্রাউন্ড হেলথ রিলেটেড হতে হবে। সো হোয়াট এভার ইউর এডুকেশন ব্যাকগ্রাউন্ড ইজ, সেই রিলেটেড কাজের ক্ষেত্রে সেই স্কিলটা তো আপনার লাগবে। কিন্তু তার সাথে যেটা বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে যেটা কাজ করতে গেলে আমার মনে হয় যে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো কাজ শুরু করার জন্য আপনার কতটুকু লাগবে আমি জানি না, বাট কাজে যদি আপনি আম, আপনার ক্যারিয়ার পাথটাকে যদি মোর স্মুথ করতে চান, আপনি যদি সামনের দিকে আরো এগিয়ে যেতে চান, তাহলে যে স্কিল গুলো আপনার দরকার সেটা হলো কি, একটা হলো কি প্যাশন। আমি এটা সোললি বিশ্বাস করি যে ডেভেলপমেন্ট সেক্টরে আমরা যারা কাজ করি তারা আসলে তাদের অবশ্যই কাজটাকে ভালোবেসে, এবং আমরা তো উন্নয়ন কর্মী আসলে, আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করি। সো ওই প্যাশন, ওই আম, তাগিদটা যদি আপনার মধ্যে থাকে, দ্যাট উইল ফোর্স ইউ টু মুভ ফরওয়ার্ড অটোমেটিক্যালি। সেই সাথে আপনার ওই যে লিডারশিপের যে কোয়ালিটি গুলো বলছিলাম না, যে আপনার প্রোঅ্যাক্টিভ হতে হবে, আপনাকে নিজের থেকে করার আগ্রহ দেখাতে পারতে হবে, আপনার আপনার ভিতরে যে জিনিসগুলো আছে সেটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতে হবে। নট নেসেসারিলি যে আপনাকে আহ প্রত্যেকটা পজিশনের জন্য আপনাকে খুব ভালো, মানে এক একটা পজিশনের উপর ডিপেন্ড করে, কোনো পজিশনের জন্য ওয়েল আর্টিকুলেশন ইন রাইটিং খুব দরকার, কোনো পজিশনের জন্য হয়তো দরকার নেই, কোনো পজিশনের জন্য হয়তো বা আপনার স্পিকিং অ্যাট দ্য সিনিয়র লেভেল খুব দরকার। আমি এন্ট্রি পজিশন হিসেবে বলছি, কোনো পজিশনের জন্য হয়তো খুব ভালো কমিউনিটির সাথে মিশে যে কাজ করার দরকার। কিন্তু আলটিমেটলি যেটা দরকার সেটা হলো কি, আহ, আপনার যার সাথে কাজ করছেন তাকে মোটিভেট করতে পারার ক্ষমতাটা দরকার, এবং কাজের একাগ্রতাটা দরকার, চ্যালেঞ্জ নেওয়ার মনোবাস মনোভাবটা থাকা দরকার। সেটা ফিল্ডে যাওয়ার চ্যালেঞ্জ বলেন, রাত করে কাজ করার কথা বলেন, শুক্রবারে কাজ করার কথা বলেন, অথবা 4:30টার পরে 5:30টা পর্যন্ত কাজ করা বলেন, অথবা অন্য কোনো কিছু, কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে পারতে হবে। মানে জব ইজ স্পেস যেখানে ইউ হ্যাভ টু go through a challenges. It's not a smooth road. দু চারজন হয়তো বা স্মুথলি আগাতেও পারেছেন, লাকি দেয়ার, বাট এবং আমরা যারা ফিমেল, যেটা আমি প্রথমে বলছিলাম, এই সারাক্ষণের কথাতে উঠে এসেছে, অনেক আপুরা তাদের চ্যালেঞ্জের কথা শেয়ার করলেন, কারণ আমাদেরকে ফিমেলদেরকে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে বা আমাদের পারিবারিক ক্ষেত্রে অনেক ধরনের এডিশনাল চ্যালেঞ্জ দিয়ে সামনে আগাতে হয়। সুতরাং ওই যে চ্যালেঞ্জটা, আই ক্যান ডু দ্যাট, এই বিশ্বাসটা যদি দৃঢ়ভাবে আমার মধ্যে না থাকে, আমি ভেঙে পড়বো, এবং আমি যখনই ভেঙে পড়বো তখন আমি আর সামনে আগাতে পারবো না। আমার মনে হবে ইটস নট পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এইখানেই অ্যাটলিস্ট আমরা যারা আছি আপনার সাথে সামনে কথা বলছি, আমরা কিন্তু ওই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করেছি এবং প্রতিদিন করছি। এমন না যে স্বামী বাবা বলছিলেন যে উনি ছোট বাচ্চাটা ওনার সাথে আছে, তো আমার যদি মনে হয় হ্যাঁ বাচ্চাটা ডিস্টার্ব করছে, বা আমার তখন বাচ্চাকে সময় দিতে হবে, আমি এই সেশনটা কিভাবে নিব, তাহলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু নো যে কিভাবে আপনি নিজেকে ম্যানেজ করবেন, এবং এটা প্রত্যেকের তার তার পার্সোনাল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে হাউ ইউ উইল ম্যানেজ ইউর টাইম, ইয়োর সেলফ। এটা আসলে একটা সূত্রে বলা মুশকিল, এটা বিভিন্ন জনকে দেখে বিভিন্ন সূত্র পড়ে
নিজের মতন করে তৈরি করে নিতে হয়, কারণ প্রত্যেকের পারিপার্শ্বিকতা বিভিন্ন। আবার একজন বলছিলেন যে কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য পান, তো সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ইট ডিপেন্ডস আপন আপনার মেন্টাল কারেজটা কতটুকু, আপনার নেওয়ার ক্ষমতাটা কতটুকু। কেউ একটা টেক্সটে ভেঙে পড়ে, কেউ 100টা টেক্সট কেউ গায়ে মাখায় না। সুতরাং দুজনের জন্য আসলে রেসিপিটা দুই রকম। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো কি, আপনার আপনার লেভেল থেকে আপনার মনোভাব দৃঢ় থাকতে হবে, আপনাকে যে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনাকে যেটা কন্টিনিউ করতে হবে অ্যালং উইথ ইয়ার ফ্যামিলি। আমি কখনোই বলবো না যে আপনি ফ্যামিলিকে ছেড়ে দিয়ে অনলি ক্যারিয়ারিস্ট হন, অথবা ক্যারিয়ারকে ছেড়ে দিয়ে অনলি ফ্যামিলিতে মনোযোগ দেন। তো হাউ ইউ উইল ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যেটা কথা হচ্ছিল, হাউ ইউ উইল ব্যালেন্স, সেটা আপনি ম্যারিড হন, বাচ্চার মা হন, অথবা সিঙ্গেল বাবা মার সাথে থাকা মানুষ হন, অথবা সিঙ্গেল পার্সন হন, এক একজনের এক এক ধরনের চ্যালেঞ্জ আসবে। সেটাকে ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়োরসেলফ। আশেপাশের যেটা শাম্মী আপু বলেছিলেন খুব ইম্পর্টেন্ট, আশেপাশে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা। নট নেসেসারিলি, আমার মনে হয় না যে ফ্যামিলি অনলি সাপোর্ট সিস্টেম হতে পারে। সাপোর্ট সিস্টেম ক্যান বি ইউর ফ্রেন্ডস, ক্যান বি ইউর কলিগস, ক্যান বি ইউর ফ্যামিলি, এনিওয়ান ক্যান বি, বাট ইউ নিড আ সাপোর্ট সিস্টেম, যেখানে আর কিছু না হোক আপনি মন খুলে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটা তৈরি করার যোগ্যতাও কিন্তু আমাদের মধ্যে তৈরি করতে হবে, যাতে, কারণ একাকী না হয়ে যাই। আহ, যদি সবকিছু খালি নিজের মধ্যে জমা করতে থাকি, ভেঙে পড়াটা খুব স্বাভাবিক, সেটা করা যাবে না। সুতরাং কাউকে না কাউকে আমার পাশে তৈরি করে নিতে হবে, যার কাছে যে আমি মন খুলে আমার কষ্টগুলো বলতে পারবো, এবং সেখান থেকে নিজে নিজেই আমার এনার্জিটা গেইন করব পরের দিন আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সো ইটস applicable for not only development sector, any sector. If you want to build your career for any sector, you must go through those things. ডেভেলপমেন্ট সেক্টরে বরং আমি মনে করি যে আমরা কিছুটা কি বলবো, বেটার পজিশনে আছে আমরা মেয়েরা যারা কাজ করি, কারণ আমরা অলমোস্ট অল এনজিওতে, সেটা হতে পারে আইএনজিও, হতে পারে ইউএন, হতে পারে লোকাল, জেন্ডার ইজ এ ইস্যু, যেটাকে আমরা কেউ কম কেউ বেশি, বাট উই ট্রাই টু এনশিওর এনভায়রনমেন্ট ওয়ার, মানে আমাদের মেয়েরা ভালোভাবে কাজ করতে পারে। কেউ ভালো পারে এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, কেউ কম পারে, বাট একটা বাইন্ডিংস আছে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে ফিমেলদের জন্য ভালো এনভায়রনমেন্ট তৈরি করার, যেটা হয়তো কর্পোরেট সেক্টর, বিভিন্ন সেক্টরে ওভাবে আসেনি ফর মেনি রিজন। তো সেই দিক থেকে আমি বলবো ডেভেলপমেন্ট সেক্টরে মেয়েদের জন্য কাজ করা অনেক বেশি কমফোর্টেবল রাদার দেন আদার সেক্টরস। এখানে আসলে মেয়েদের এই সমস্যাগুলোকে মোটেও হয়তো গ্রাহ্য করা হয় না প্রাইভেট সেক্টর গুলোতে যদি যান, ইভেন ফর গভর্নমেন্ট সেক্টর ফর মেনি কেসেস। বাট ফর ডেভেলপমেন্ট সেক্টর আই ক্যান টেল ইউ, এই যে অ্যারাউন্ড 300 আপুস আছেন আমাদের সাথে, এটা আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে, অন্যদেরকে দেখার মধ্য দিয়ে, ইফ ইউ কাম টু দ্য ডেভেলপমেন্ট সেক্টর, সেক্টর উইল সাপোর্ট ইউ, ইউ নিড টু সাপোর্ট দ্য সেক্টর। আপনি যদি দিতে পারেন সেক্টরকে, really, if you can show, I will say show, if you really can devote it yourself, আপনি যদি মন থেকে কাজ করেন, you will get the return. So thank you. Lusa Papa, over to you. থ্যাংক ইউ আপু। আপু কিন্তু বেশ অনেকগুলো স্কিলের কথা মেনশন করবেন, ইন্টারপার্সোনাল স্কিলস এবং অনেক ডিটারমিনেশন, প্যাশন, এইগুলো কথাগুলো বলবেন। তো আই হোপ যে সবাই কিছু না কিছু নিতে পেরেছেন আপুর এই পুরো কথাটা থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের গ্রুমিং সেশনের। তবে কিছু কুইক কোয়েশ্চেন নিয়ে নিব। আমি একটু নাসিন আপুর কাছে যাব। আমাদের বিজনেস অ্যানালাইসিস রিলেটেড কিছু কোয়েশ্চেন এসেছে আপু। একটা আমি দেখতে পাচ্ছি যে ইন্ট্রোভার্ট হলে কি বিজনেস অ্যানালাইসিসে আসা উচিত কিনা, যেহেতু এখানে কিছু স্টেক হোল্ডার দেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ব্যাপার আছে। আরেকটু আপু, আরেকটা প্রশ্ন একই সাথে একটু করব, যে আরো দুটো প্রশ্ন আসলে একই সাথে করব। প্রথমটা হচ্ছে যে যেহেতু বিজনেস গ্র্যাডদেরও বিজনেস অ্যানালাইসিসে অনেক নেওয়া হয় অনেক জায়গাতে, সো আইটি ব্যাকগ্রাউন্ড হয়ে বিজনেস অ্যানালাইসিসে আসা কি ওয়াইজ ডিসিশন হবে কিনা, এটা সেকেন্ড কোয়েশ্চেন। এবং থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে বিং আ নিউ মম, তো আপনি যেহেতু রিসেন্টলি মাদারহুডে স্টেপ ইন করেছেন, যে এরকম অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছিলাম যে ওয়ার্ক লাইফ কিভাবে ব্যালেন্স করব, এবং আমাদের মেয়েদের লাইফে তো আসলে কয়েকটা ট্রানজিশন আছেই, সো দিস ইজ ওয়ান অফ দেম। তো এটাকে আপু কিভাবে একটু অ্যাড্রেস করবেন? তিনটা কোয়েশ্চেন অ্যান্সার যদি একটু আপু দিতেন কুইকলি। ওকে, প্রথমে যেটা বললেন
খুবই ভালো একটা কোয়েশ্চেন যে আসলে যদি কেউ ইন্ট্রোভার্ট হয় সে বিজনেস অ্যানালিস্ট হতে পারবে কিনা। আমি আমার পুরো ক্যারিয়ারে অনেক বিজনেস অ্যানালিস্ট দেখেছি যারা ইন্ট্রোভার্ট। এখন আপনাকে এখানে একটা জিনিস হচ্ছে একটু বুঝতে হবে যে ইন্ট্রোভার্ট হওয়া আর হচ্ছে স্পোক পার্সন হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে কথা বলতে হচ্ছে, ইটস নট নেসেসারিলি যে আপনি তার সাথে গল্প করছেন বা তাকে তার মানে যেটাকে আমরা বলি না যে খুব ক্যাজুয়ালি টক করা বা ক্যাজুয়ালি কনভারসেশন করা, আপনি কিন্তু সেটা করছেন না। ইউ আর মেনটেনিং আ ফর্মাল এনভায়রনমেন্ট। আপনি আপনার জবের জন্য যেভাবে অর্গানাইজড ওয়েতে আপনার কাজ করতে হচ্ছে, রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হচ্ছে, প্রজেক্ট গুলো কোঅর্ডিনেট করতে হচ্ছে, হ্যাঁ, আপনি কিন্তু সেই কাজগুলো তার সাথে করছেন। সেম গোস ফর ইউর টিম অ্যাজ ওয়েল। আপনি কিন্তু টিমের সবার সাথে হচ্ছে কাজ করছেন। হুম। তাদের কখন কি লাগছে না লাগছে সেগুলো নিয়ে কথা বলছেন। নট নেসেসারিলি আপনার কি ভালো লাগে, আপনার পার্সোনাল জিনিসগুলো তারা আপনাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, বা বলবে আসো গল্প করি। হ্যাঁ, এটা কিন্তু নট নেসেসারিলি লাইক দ্যাট। সো ডিফারেন্সটা এখানে একটু বুঝতে হবে। আমাদের লাস্ট ডিএফ এ মানে গত বছরও আমরা আসলে বিজনেস অ্যানালিস্ট হিসেবে বা বিজনেস অ্যানালাইসিস ট্রেনি হিসেবে যাকে নিয়েছি, সেও কিন্তু নিজেই বলে যে সে হচ্ছেন একজন ইন্ট্রোভার্ট পার্সন, বাট শি ইজ ডুইং কোয়াইট ওয়েল, রিয়েলি ওয়েল আমি বলবো যে ইন টার্মস অফ কমিউনিকেটিং উইথ দ্য ক্লায়েন্টস অ্যান্ড অলসো যে টিমের মধ্যে যে ইন্টারনাল কমিউনিকেশন। শুরুর দিকে তার নিজের মধ্যেও একটু কনফিডেন্সের একটা ঘাটতি যে ছিল না তা না, যেহেতু নিজেই হচ্ছে ফ্রেশার, সে নিজেই বলতো যে আপু আমি ইন্ট্রোভার্ট, এই জায়গাগুলোতে কিভাবে কাজ করব বা আমার কি আসলে কিভাবে কথা বলতে হবে। তো তখন অবশ্যই সিন্স সে মেন্টরদের কাছ থেকে জিজ্ঞেস করছে, তাকে বিভিন্ন গাইডলাইন গুলো দেওয়া যে হ্যাঁ তুমি যাও, গিয়ে হচ্ছে নিজে থেকে গিয়ে কথা বলো, যেটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভনেস। হ্যাঁ, তো ইউ ডোন্ট হ্যাভ টু বি লাইক এক্সট্রোভার্ট টু বি এ প্রোঅ্যাক্টিভ পার্সন। তো এই জিনিসগুলো নিয়ে যখন হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্সটা বিল্ড করবে, তখন আপনি ইন্ট্রোভার্ট হন এক্সট্রোভার্ট হন ডাজন্ট ম্যাটার, আপনার পারফরমেন্স কিন্তু অত ভালো হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে যেটা রুসাফা বলছিলেন, রুসাফা আপনি একটু আরেকবার একটু কি রিপিট হ্যাঁ করবেন? হ্যাঁ, শিওর আপু। হ্যাঁ। সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আইটি ব্যাকগ্রাউন্ড হয়ে আমি নন, বিজনেস হ্যাঁ, অ্যানালাইসিসে আসবো মনে কিনা, পড়েছে, বা রাইট। নন আইটিও অনেকে ওখানে হ্যাঁ, চান্স পেয়ে হ্যাঁ, যাচ্ছে, তো এটা হ্যাঁ, কোনোভাবে। এটা 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 খুব খুব ভালো জি। কথা বলেছেন। এটাও এগেন হচ্ছে ডিপেন্ডস অন ইউর মাইন্ডসেট। আমরা তো ফার্স্ট সেশনটা আপনারা করলেন গ্রোথ মাইন্ডসেট এন্ড এভরিথিং নিয়ে। তো প্রথমত এটা ভাবার কোনো কারণ নাই যে আহ, যেই জব রোলটাতে নন আইটি পার্সন এসে কাজ করতে পারছে সেখানে আপনার কাজ করার কোনো সুযোগ নাই বা আপনার গ্রোথ হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস কমপ্লিটলি রং। আহ এইখানে নন আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সনদের আসার পিছনে একটা হিস্ট্রি ছিল এর জন্য যে হয়তোবা শুরুর দিকে আইটিতে যারা হচ্ছে কাজ করতো তারা আসলে চিন্তা করেননি যে আহ সরাসরি কোডিং করা ছাড়া কোন একটা জব রোলে কোনো সিএসসি গ্রাজুয়েট বা ওই ধরনের কেউ এসে কাজ করতে পারবে বা ওই সুযোগটা আছে, বা ওখান থেকে একটা ক্যারিয়ারের দিকে একটা ক্যারিয়ার পাথ করে তুলতে পারবে। সো দ্যাটস ওয়াই আসলে তখন হচ্ছে নন আইটি পার্সনদের আসলে এই জব রোলটাতে এন্ট্রি হয় বিভিন্নভাবে, এবং হোয়াট দে ডিড যে যেহেতু আমাদের এই পুরো আইটির জিনিসটাই হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি যে যত বেশি কন্টিনিউয়াসলি লার্ন করবে তার ক্যারিয়ার গ্রোথ তত ভালো হবে। তো সেখানে নন আইটি পার্সনরাও দেখা গেছে বেশ ভালো করছে। এখন রুসাফা এখানে আপনি নিজেও আছেন, আপনি একজন বিজনেস অ্যানালিস্ট এবং আপনি হচ্ছেন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এবং শি ইজ ডুইং রিয়েলি ওয়েল। আপনি এখানে কিন্তু জিনিসগুলোকে এভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি যখন কোডিং নিয়ে কাজ করছেন বা কোনো কিছু নিয়ে কাজ করছেন, তার সাথে সাথে যখন আপনি একটা ক্লায়েন্টের মাইন্ডসেটটা বুঝতে পারছেন বা এটার যে একটা সফটওয়্যার নিয়ে আমরা যখন কাজ করছি সফটওয়্যারের বিজনেস পার্সপেক্টিভ গুলো কি সেটা নিয়ে কাজ করতে পারছেন, আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেটা কিন্তু আমি বলবো যে আমাদের জন্য খুবই 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 ভ্যালুয়েবল। এবং আপনি শুধু কিন্তু জিনিসটা এমন না যে আপনি শুধু একটা মানে শুধু ক্লায়েন্টের সাথে মানে মেনটেন করছেন কাজ করছেন তা না, আপনি যতগুলো টিম আছে, আমাদের ডেভেলপমেন্ট টিম, আমাদের ইউআই ইউএক্স টিম, আমাদের ডেটা অ্যানালিস্ট টিম, আমাদের কিউএ বা যে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম, প্রত্যেকটা টিমের সাথে একমাত্র যে জব রোলটার কাজ করতেই হয় ম্যান্ডেটরিলি সেটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বলি যে বিজনেস অ্যানালিস্ট থেকে আপনার যদি ক্যারিয়ার প্যাটার্ন নিয়ে আরেকটু গবেষণা করেন, এখান থেকে আপনার প্রজেক্ট কোঅর্ডিনেট করা, প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজ করা, দেন হচ্ছে ফিউচারে আরো মানে ম্যানেজারিয়াল পজিশন গুলাতে মানে
অ্যাচিভ করার কিন্তু অনেক ভালো একটা সম্ভাবনা থাকে। তো সেভাবে চিন্তা করলে আপনার যদি টার্গেট ওটা হয় যে হ্যাঁ আমি ওই জায়গাগুলো চিন্তা করছি, আমি ম্যানেজারিয়াল রোল নিয়ে চিন্তা করছি, আমি বলবো যে দিস ইজ এ রিয়েলি গ্রেট অপরচুনিটি। তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 2। এখন কোয়েশ্চেন নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে সবাই বারবার বলছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপারা অনেক কিছু অলরেডি বলেছেন, সুন্দর সুন্দর কথা। আহ এটাও আসলে একটা, আমি বলবো ইন্টারপার্সোনাল স্কিলের মতোই হয়ে যাচ্ছে। আমি অ্যাটলিস্ট নিজে যেটা ফেস করছি, আই হ্যাভ এ 6 month old ইন মাই হোম। এবং এই যে আজকে যে আমি প্রায় 6:30 থেকে এখানে আছি আপনাদের সাথে, আমি কিন্তু মানে যেহেতু সারাদিন অফিস করেছি, তো আমার বাচ্চাকে আসলে ওভাবে করেই ম্যানেজ করে রেখে এসেছি। সে একটা এখনো ছোট বাচ্চা, 2 ঘন্টা পর পর তার ফিডিং এর প্রয়োজন হয়। তো ফ্যামিলি সাপোর্ট, যেটা যে স্বামী আপাও বলছিল যে আপনি আসলে ওভাবে করে আপনার একটা সাপোর্ট সিস্টেমটাকে রাখবেন, সেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি ডোন্ট হেজিটেট টু আস্ক ফর হেল্প। আমি ওই যে একটা কথা বলছিলাম না, যে আমি যখন ফার্স্ট অর্গানাইজেশনে গিয়েছিলাম, আমি খুব ভালো একটা হেল্প পেয়েছি আমার এমডির কাছ থেকে। তো আমি যদি জিজ্ঞেস না করতাম, আমি হয়তো বা তার কাছ থেকে ওই গাইডলাইনটা, ওই হেল্পটা পেতাম না। তো অনেক সময় আমরা হয়তো বা মানে ওই জিনিসটা জিজ্ঞেস করতেই আমরা হেজিটেট ফিল করি। তো তখন দেখা যায় যে মানে আমরা ধরে নেই যে না, ওনারা সুবিধা দিচ্ছে না বা ওনারা ফ্রেন্ডলি না। আপনি যখন আপনার প্রবলেম গুলো নিয়ে কথা বলবেন, আপনার সুপারভাইজারের সাথে হোক, আপনার ম্যানেজারের সাথে হোক, লাইন ম্যানেজারের সাথে হোক, বা যাদের কাছে আপনি সাপোর্ট চাচ্ছেন, তারাই দেখবেন যে তখন আপনাকে সলিউশন দিয়ে দিবে। বা হচ্ছে আপনার যে টিম থাকে, আপনি যদি অলরেডি একটা টিম ম্যানেজ করে থাকেন, তখন কিন্তু তাদের সাথে কথা বলে, কোনোদিন হয়তো আপনার সমস্যা হচ্ছে, আপনার বাচ্চা অসুস্থ বা আপনার বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে, আপনি কিন্তু জিনিসটা ওভাবে করে নিজের মতো করে মেনটেন করে নিতে পারবেন। এন্ড এগেন, যেটা বলছিলাম যে পার্সোনাল জিনিসগুলো তো অবশ্যই আমাদের মেহরুন্নেসা আপাও বললো যে আপনার পার্সোনাল জিনিস আপনি কিভাবে মেনটেন করবেন, সেটা করার জন্য কেউ আপনাকে বাধ্য করতে পারবে না। প্রায়োরিটি আপনাকেই ডিসাইড করতে হবে। দুইটা জায়গায় সমানভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে। কখনো যদি এমন হয় যে অফিসের কাজটা অনেক বেশি প্রায়োরিটির একটা জিনিস, অনেক বেশি আপনার এখানে ইম্পর্টেন্ট, তখন আপনাকে বাসায় যেভাবে হোক ম্যানেজ করতে হবে। যদি এমন হয় যে হ্যাঁ অফিস আপনার কাছে অন্যায্যভাবে কখনো কোনো কিছু চেয়ে বসছে, সেক্ষেত্রে আপনার বাসায় আপনার বাচ্চাকে আপনি বঞ্চিত করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি জায়গা মতো ভয়েস রেজ করতে পারবেন। এই তো, দ্যাটস ইট। থ্যাংক ইউ। Thank you so much, Apu. I hope this was insightful for all the participants. আমরা এবার লাস্ট একটা কোয়েশ্চেন নিব, কারণ আমাদের হচ্ছে আসলে সময়ের একেবারেই শেষে আমরা চলে এসেছি। আমরা কোনো কেউ যদি কোয়েশ্চেন, আমরা একটু দেখি যে কোনো কোয়েশ্চেন নেওয়ার মতো আছে কিনা, যদি থাকে আমরা নিব, আর না হলে আমরা একদম ক্লোজিং এ চলে যাব। আর আমরা আরেকটু আলোচনা করবো আমাদের কুইজ নিয়ে। একটু বলে রাখি, কারণ অনেকেই অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করছেন কুইজ নিয়ে। কুইজটা যেটা শুরুর দিনও আসলে বলে দেওয়া হয়েছে গ্রুমিং সেশন 1-এ, যে কুইজটা হবে একটা অ্যাপটিটিউড টেস্ট। তো এটার জন্য আসলে কোনো স্পেসিফিক সিলেবাস নেই যে এই সিলেবাসটা আপনাকে ফলো করতে হবে বা এই পড়াটা পড়ে শিখে তারপরে পরীক্ষাটা দিতে হবে, এরকম কিছু নেই। তো আপনি হচ্ছে জাস্ট টেস্টটা দিতে বসে যাবেন। টেস্টটা স্টার্ট হচ্ছে আমাদের 27 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে এবং 2 দিন ধরে চলবে। তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে 2 দিন ধরে এক্সাম হবে কিনা। এটার অ্যান্সার হচ্ছে যে একটা ফিক্স টাইম দেওয়া থাকবে, 30 to 40 মিনিটস। এটা আমরা আপনাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিব। তো সেই টাইমে মানে এই 2 দিনের মধ্যে যে কোনো টাইমে আপনাকে লগ ইন করে, এরপরে ওই এক বসাতেই, যখন আপনি ওয়ান্স ইউ লগ ইন দের ইজ নো গোয়িং ব্যাক, সো আপনি একবার লগ ইন করেই টানা ওই 30-40 মিনিটস এক্সামটা দিয়ে তারপর আপনাকে বেরোতে হবে। সো কিভাবে কি হবে, কিভাবে সিস্টেমে ঢুকবো, কোন লিঙ্কে কুইজ দিব, এই সব কিছুই আমরা আপনাদেরকে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিব। তাও যদি কারো ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেইল করতে পারেন, এবং আমাদের একটা ফোন নাম্বার দেওয়া ছিল, ওখানেও আপনারা জেনে নিতে পারেন। সো যারা কোয়েশ্চেন করছিলেন যে কুইজের কোনো আমাদেরকে এটা কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ বা টিম ওয়াইজ হচ্ছে কিনা, তাদের জন্য বলছি যে না, কুইজটা হচ্ছে কমনলি সবার জন্যই হচ্ছে, যারা অ্যাপ্লাই করেছেন, যারা সিলেক্টেড হয়েছেন কুইজের জন্য। আপনারা সবাই ইমেল পেয়ে যাবেন। এবং আমরা যদি একটা গ্ল্যান্স একটু ডিএফ প্রসেসটা দেখে নিই, আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই যে আমরা অ্যাপ্লিকেশন পেলাম, পাওয়ার পরে 3টা গ্রুমিং সেশন করছি, এবং আজকে আমাদের ফাইনাল গ্রুমিং সেশন। এখানে মিট দ্য প্রফেশনালস, আমরা এক্সপার্টদের সাথে কথা বললাম, জানতে পারলাম ওনাদের জার্নি, এবং যা যা কোয়েশ্চেন ছিল সবাই আমরা আজকে এখান থেকে জানতে পারলাম। তো আমাদের অনলাইন কুইজটা স্টার্ট হয়ে যাবে কালকে থেকে, আপনারা ইমেল পেয়ে যাবেন। এবং তারপরেই আমাদের কিন্তু আছে, যারা অনলাইন কুইজ দেওয়ার পরে সিলেক্টেড হবেন প্রতিটা টিমের জন্য, টপ যারা থাকবেন
তারা সিলেক্টেড হবেন আমাদের অনসাইট অ্যাক্টিভিটি ডে এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। এরকম একটা কোয়েশ্চেন দেখছিলাম যে প্র্যাকটিক্যাল টেস্ট কি নিয়ে হবে। প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু পুরোপুরি সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, বি ইট ডেভেলপমেন্ট, বি ইট এসকিউএ, সো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী সেই ডিপার্টমেন্ট উপযোগী প্রশ্ন থাকবে আপনাদের জন্য। এবং গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে দুটো, সেটা আমরা এখনই আপনাদের সামনে বলে দিচ্ছি না যে কি ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিস থাকবে। কিছু থাকবে টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস, কিছু থাকবে ফান অ্যাক্টিভিটিস। সো ওটা এমন কিছু না যে এটার জন্য আপনাদের খুব প্রিপারেশন নিতে হবে, মানে আমি গ্রুপ অ্যাক্টিভিটিস এর কথা বলছি। এবং তারপরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউ, মানে প্রতিটা রাউন্ডে আরো অনেক কিছু আছে। ওকে, আমার মনে হয় যে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষে একটু শুনবো শামি আপার থেকে এবং ফাতেমা আপার থেকে, আপনাদের যদি ওর জন্য আমাদের লাস্ট যা বলার আছে সেটা। কুইজের কোন কোয়েশ্চেন আছে এটা আমরা বলে দিয়েছি। আমাদেরকে মাধুর্য জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দিস সেশন, ইজ রিয়েলি হেল্পফুল, ইউ আর ওয়েলকাম। আরেকজন জানিয়েছেন মোসাম্মেদ মেহনাজ, দ্য সেশনস ওয়্যার রিয়েলি এফেক্টিভ, থ্যাংক ইউ। আমরাও আসলে অনেক কিছু শিখতে পেরেছি আপনাদের সাথে এই সেশন করে, এবং আমি আসলেই মনে প্রাণে বিশ্বাস করি যে এই সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনাদের অনেক কাজে দিয়েছে। আমি একটু যদি চলে যাই শামি আপার কাছে, যে আপা লাস্ট ওয়ার্ডস কিছু যদি একটু বলতে চান আমাদের ট্রেনিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের উদ্দেশ্যে। লাস্ট ওয়ার্ড বলে কিছু নেই, অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক কথা, এখনো অনেকগুলো প্রশ্ন আসছে। কুইক কিছু জিনিস বলে যে, এক, কম্পিটিশন সবসময় থাকবে। সে কম্পিটিশন ছোট বড় মাঝারি, বয়স বড় বয়স কম, আশেপাশে ডানে পিয়ারদের সাথে সিনিয়রদের সাথে। সো ডোন্ট ফিয়ার অফ মানে কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন করতে হবে নিজের সাথে, নিজেকে কত আপগ্রেডেড করা যায়, বড় বড় দায়িত্বটা আসলে কতটা নেওয়া যায়। 2 নম্বর, একজন দেখলাম হচ্ছে অফিস পলিটিক্স এর কথা বলছে। সো অফিস পলিটিক্স বলে কিছু নেই, কিছু নেই আমি আসলে সেটা বলতে চাচ্ছি না, বাট দ্য থিং ইজ দ্যাট আপনাকে আসলে ম্যানেজ করা শিখতে হবে। তো কোনটাকে আপনি আসলে ম্যানেজ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, দ্যাটস আসলে আপনার উপর ডিপেন্ড করে। সো ডোন্ট গো ফর দ্য অফিস পলিটিক্স, সেগুলোকে কিভাবে ম্যানেজ করবো, তার থেকে মনোযোগ দেওয়া উচিত আসলে নিজের কাজের উপরে, সেটাকে আপনি আসলে কতটা সুন্দরভাবে শেষ করে আনতে পারবেন। আর 3 নম্বর যেটা বলবো, ঠিক যেইভাবে আপনি সাপোর্ট মেকানিজম সবকিছুই করবে, ঠিক সেইভাবে আপনি আপনার চ্যাম্পিয়নকেও খুঁজে বের করবেন, সেটা আপনার অফিসে হোক, সেটা আপনার বাসায় হোক। চ্যাম্পিয়ন কি, যে আপনাকে সাপোর্ট করবে প্রতিটা জায়গায়, এবং অফিসে কাউকে না কাউকে আপনি এই জায়গাটা পেয়েই যাবেন। আমরা আজকে এই যে যে আয়োজনে আছি, সেই আয়োজনের কিন্তু পিছনে কিন্তু আমাদের 2জন চ্যাম্পিয়ন আছে। তার মধ্যে একজন হচ্ছে আমাদের নাজাত ভাই, একজন হচ্ছে আমাদের মিনাজ ভাই। আপনারা তাদের নাম দেখতে পাচ্ছেন এবং মাঝে মাঝে হয়তো তাদের কথা শুনতে পান কিংবা রেসপন্স পান। এই 2জন চ্যাম্পিয়ন মানুষ কিন্তু এই পুরো বিষয়টার পিছনে প্রতি মুহূর্তে আছে। সো প্রতিটা জায়গায় আপনার লাইফের প্রতিটা পর্যায়ে আপনি এরকম কাউকে না কাউকে চ্যাম্পিয়ন পাবেন, যারা আসলে আপনাকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। সো কে আসলে পিছিয়ে রাখছে, কে আসলে বাধা সৃষ্টি করছে, কে আপনাকে প্রতি পদে পদে চ্যালেঞ্জ দিচ্ছে, তার থেকে আসলে মনোযোগ দেন নিজের স্কিলে, এবং কারা আসলে চ্যাম্পিয়ন যারা আপনাকে সাপোর্ট করতে পারে। তাহলেই দেখবেন যে অনেকগুলো প্রবলেম যেগুলো খুব সহজেই আসলে দূর করে ফেলা যায়, যদি আমি শুধু এই দুটো জিনিসের উপরে কনসেন্ট্রেশন করি। আপনার থেকে বেস্ট অফ লাক, ইনশাল্লাহ। অনসাইটে যারা আসে তাদের সাথে দেখা হচ্ছে, এবং পরবর্তী যে ধাপগুলো আছে সেখানে যারা যারা করতে পারবেন, আসতে পারবেন, তাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন একটা আহ আপনাদের মনের মতো, হ্যাঁ, যেখানে আপনারা এক্সেল করতে পারেন, এই ধরনের একটা জায়গা যেন, গন্তব্যে যেন আপনারা পৌঁছাতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন আপনাদেরকে করতে চাই, একটু যদি আপনারা আবার একটু মেন্টি.কমে চলে যান। লাস্ট একটা জিনিস জানতে চাই আপনাদের কাছ থেকে, সেটা একটু আমরা দেখে নিই স্ক্রিনে। অলরেডি অনেকে আমাদেরকে বলে দিয়েছেন কমেন্টে, আমি প্রচুর থ্যাংক ইউ কমেন্ট পাচ্ছি, যেটা খুব হেল্পফুল ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন এখনো শিওর না যে আসলে এটা ওনাকে হেল্প করেছে কিনা। সো এই যে কোয়েশ্চেনটা আমরা দিয়েছি, ডু ইউ থিঙ্ক দিস গ্রুমিং সেশনস আর হেল্পিং, 100 অলমোস্ট 160 জন জানিয়েছেন যে ইয়েস, একজন আমাদেরকে জানিয়েছেন যে উনি এখনো শিওর না। আর এছাড়া কমেন্টে আসলে প্রচুর থ্যাংক ইউ দেখতে পাচ্ছি। অনেকেই হচ্ছে একজন একজন জানতে চাইছিলেন যে আচ্ছা কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে কিনা কুইজে, যে কুইজে কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে, অ্যানালাইটিক্যাল ম্যাথস থাকবে কিনা। থাকতে পারে,
কিন্তু সেটা এমন ম্যাথে হবে বা এমন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনই হবে যেই প্রশ্ন সহ বাকি সব প্রশ্ন আপনি ওই সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারেন। এমন কিছু থাকবে না যেটা আপনি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবেন না। সেটা আমরা চিন্তা করেই কোয়েশ্চেনটা আর কি আমাদের সেট করা হবে। ওকে, একটা আমি খুব ইম্পর্টেন্ট একটা আসলে কনসার্ন দেখতে পাচ্ছি, এরকম কয়েকটা মেইলও আমরা পেয়েছি যে টপিক আসলে মানে টপিক বলছি মানে পজিশনের জন্য অ্যাপ্লাই করেছি একটা, কিন্তু এখন মনে হচ্ছে যে আরেকটা অ্যাপ্লাই করলে ভালো হতো। আসলে এটা ডিপেন্ড করবে আপনি চেঞ্জ করতে পারবেন কিনা, কারণ আসলে অনেকগুলো দিন আমরা পার করে ফেলেছি অলরেডি অ্যাপ্লিকেশনের পরে। 3টা গ্রুমিং সেশন হয়ে গেল, অনলাইন কুইজের জন্য আমরা যাচ্ছি, সিভি সর্টিংও হয়েছে কিছু দূর এবং কিছুটা আর একটু হবে পজিশন ওয়াইজ। তো সেই সব দিকে আসলে আমরা আগে কুইজটা দিই সবাই, যেহেতু কুইজটা আসলে কমন কুইজ সবার জন্যই, কোনো পজিশন ভিত্তিক না, অ্যাপটিটিউড টেস্ট যেহেতু। আমরা আগে কুইজটা দিই সবাই, এরপর আমরা কুইজে যারা টপ লিস্টে থাকবো সেই অনুযায়ী আসলে আমরা এই বিষয়ে যোগাযোগ করে নিব আপনাদের কাছ থেকে, তখন আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা কোয়েশ্চেন দেখছিলাম যে কুইজের রেজাল্ট কিভাবে দেওয়া হবে। কুইজের রেজাল্ট আমরা ঠিক যেভাবে আপনাদের সাথে কমিউনিকেট করছি, ইমেল, SMS, সেইভাবেই আসলে আমরা কুইজের রেজাল্ট আমরা জানিয়ে দিব। কারণ এরপরেই কুইজের পরেই কিন্তু আমাদের আছে অনসাইট অ্যাক্টিভিটি যে ডে, যেটার কারণে আপনাদের আমাদের ঢাকার গুলশানের অফিসে আসতে হবে। তো সেই কারণে আমরা তখন আপনাদের সাথে সরাসরি কথা বলে নেব। থ্যাংক ইউ সবাইকে। আমরা লাস্ট একটু ফাতেমা আপার কাছ থেকে জানবো যে আপা, আপনি যদি আরেকটু কিছু অ্যাড করতে চান সবার উদ্দেশ্যে, তারপরে আমরা শেষ করে দিব। আহ আমার মনে হয় যে আজকে যদি আমি মিস করতাম তাহলে একটা নতুন এক্সপিরিয়েন্স থেকে নিজেকে ডিপ্রাইভ করতাম। আহ, তো সেটাই বলবো যে আসলে চ্যালেঞ্জটুকু নিতে শিখতে হবে এবং সেই মনোভাবটা আমাদের থাকতে হবে। আসলে আমরা কেরিয়ার পাথ বলেন আর লাইফের এক্সপিরিয়েন্স বলেন, পুরোটাই একটা জার্নি। আমরা যতদিন না পর্যন্ত ওই জার্নিটা ক্রস করব ততদিন আসলে বোঝা যাবে না কে কিভাবে আসলে ম্যাচিউর হবে, কে কিভাবে আসলে প্রফেশনালিজমটাকে নিজের মধ্যে গ্রো করাতে পারবে। বাট স্টিল কিছু কিছু জিনিস আমাদের একটু অর্গানাইজেশন বলেন, ইনস্টিটিউশন বলেন বা রাষ্ট্র বলেন, আমাদের এখনো যেহেতু আইটি সেক্টরে মেয়েদের একটু চ্যালেঞ্জিং অবস্থাটা আছে। কারণ আম, যে সমস্ত অর্গানাইজেশন গুলো আইটি সেক্টর নিয়ে কাজ করে সেখানে সেফটি সিকিউরিটি অনেক বড় একটা ইস্যু। সেটা আমার মনে হয় যে অনেক অনেক ইয়ং ফেলোরাই আমি দেখেছি যে উম, বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে জব করতে চায় না, বিকজ ওখানে হয়তো সেভের মতো এত একটা বড় অর্গানাইজেশন থাকে না, কয়েকজন মাত্র থাকে। আমারই অনেক ফ্রেন্ডসরা সেই সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজ করতে চায়নি। সো আমার মনে হয় যে আমরা একটু সেই জায়গাটাতে যদি লুক ব্যাক করতে পারি যে সেখানে কিভাবে এই এই বাধাগুলো দূর করা যায়, এবং যে আমাদের যে এই আজকের আয়োজন সেরকম আয়োজন আসলে আরো বেশি করা উচিত, যাতে করে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে, ইয়ুথরা আছে, তারা নতুন নতুন অপরচুনিটি গুলো পাবে এবং তাদের ইনোভেটিভ আইডিয়া গুলো আসলে কাজে লাগাতে পারবে। আর চমৎকার ভাবে তারা এখন স্টার্ট আপ গুলো করছে ইয়ুথরা, এবং তারা আমাদের চেয়েও দুর্দান্ত পারফরমেন্স করবে আশা করি। আর সবশেষে যেটা বলবো যে যতই আপনি কেরিয়ারিস্টিক হন অথবা আপনি শুধু ফ্যামিলি নিয়ে থাকেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আসলে নিজের মেন্টাল হেলথ। সো সেজন্য আপনাদের সাথে আমিও বলতে চাবো যে সাপোর্ট সিস্টেমটা তৈরি করুন, বন্ধু তৈরি করুন, এবং নিজেকে নিজে সময় দিন। আপনার আহ, যেটা খুশি সেটাই করুন, বই পড়ুন, গান শুনুন, মুভি দেখুন, নিজের জন্য অন্তত সময়টুকু রাখুন, এবং সবশেষে নিজের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটাকে যত্ন নিন। তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কেরিয়ারও ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। হোপফুলি গুছিয়ে খুব কথা বলতে পারি না আমি এমনিতেও, বাট চেষ্টা করেছি। আর যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলছে, আই হোপ যে আমাদের ভালনারেবল কমিউনিটি লেস ইম্প্যাক্টেড হবে, সেই দোয়া এবং আম, শুভকামনা সবার জন্য রইল। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমরা আমাদের সেশনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্টে এটাই বলতে চাই যে অনেকগুলো স্টেপ বাকি আছে এখনো। আমাদের গ্রুমিং সেশন আজকে শেষ হলো, আমরা 3টা গ্রুমিং সেশন করলাম ইন টোটাল ফর ডিজিটাল ইকুইটি ফেলোশিপ 2024। এবং এরপরেই আছে আমাদের অনলাইন কুইজ, যেটা কালকে শুরু হবে। এই নিয়ে আমাদের আরো কিছু কোয়েশ্চেন, আসলে সবকিছু তো আসলে এখানে বলা সম্ভব না, তবে অনেকগুলো আমরা কমেন্ট ব্যাকও করেছি যে কোয়েশ্চেনের মোডটা কি হবে। এটা হচ্ছে MCQ থাকবে, অ্যাপটিটিউড টেস্ট
এবং আরেকটা ছিল যে কোয়েশ্চেন কি বাংলা ইংলিশে হবে কিনা, বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে, সবার জন্যই চিন্তা করে আমরা রেডি করব। এবং এটাই, থ্যাংক ইউ সো মাচ ফর লাস্ট থ্রি সেশনস। ওকে, ওয়েলকাম। এবং লাস্টে এটাই বলতে চাই যে আজকের পরে হয়তো অনেকের সাথে আর কথা হবে না এভাবে, হয়তো অনেকেই আমরা এই 3টা সেশনে আসলে যেভাবে পার্টিসিপেশন পেয়েছি সেটার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ। এবং এর পরবর্তী ধাপে হয়তো আমরা সবাই থাকবো না একসাথে, কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যে স্টার্ট যেটা করেছেন, এই যে স্টার্টটা করবেন এত সাহস নিয়ে, এটার জন্য সবাইকে, আমি তো ডাইরেক্টলি বসিনি, করতালি এখানে দিতে পারছি না, তবে মন থেকে অনেক বড় একটা হাততালি দিয়ে দিলাম সবার জন্য। এবং আপনারা সবাই উইনার্স। এবং আমি আশা করছি যে এই যে 3টা গ্রুমিং সেশন করলাম, এমপ্লয়াবিলিটি স্কিলস এন্ড গ্রোথ মাইন্ডসেট, এরপর প্রফেশনাল প্রিপারেশন, এবং আজকে মিট দ্য প্রফেশনালদের সাথে আমরা মিট করলাম, এগুলো আসলে সারা জীবনে আপনাদেরকে হেল্প করে যাবে, এটাই আমি আশা রাখছি। এবং সেই আশা নিয়েই আমি আজকের এই আমাদের ডিজিটাল ইকুইটি ফেলোশিপের গ্রুমিং সেশন পার্টটা শেষ করছি। সবাইকে জানাচ্ছি অল দ্য ভেরি বেস্ট। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের সাথে এভাবেই যুক্ত থাকুন, এবং সামনের পথগুলো আপনাদের সবার জন্য খুব ইজি হোক, এবং উইশিং ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর ক্যারিয়ার। ধন্যবাদ জানাচ্ছি মেন্টরদেরকে যারা আজকে জয়েন করেছেন, এত ব্যস্ততার মাঝখানেও এতখানি সময় আসলে আমাদেরকে দিয়েছেন। তানিয়া আপা, শাম্মী আপা, নাসিন আপা, ফাতেমা আপা, এবং তার সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ডিজিটাল ইকুইটি ফেলোশিপের সকল অর্গানাইজারদের, যারা আসলে দিনরাত খেটে আমরা আসলে অর্গানাইজ করেছি। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, শুভরাত্রি। গুড লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।